বাসায় যাওয়ার পর দিলাম একটা ঘুম। ঘুম ভাঙলো একেবারে দরজার খটখট আওয়াজ শুনে। কোনো মতে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রিয়া বলল, এই মিয়া, আপনি এত ঘুমান কেন? তোমার এই সময় হলো আমাকে ডাক দেওয়ার? আর একটু ঘুমালে কতই না ভালো হতো। এত ঘুমাতে হবে না, যান চোখে পানি দিয়ে আসেন, বাবা আপনাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বাইরে দাঁড়াও, আমি আসছি। কেন আমাকে ভিতরে আসতে বলবেন না? দরজা পর্যন্ত এসে বলছো আমাকে ভেতরে আসতে বলবেন না? তোমার যদি ইচ্ছা হয় তাহলে আসবে, নইলে এখানে দাঁড়িয়ে থাকো। এই কথা বলে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া আমার রুমের সবকিছু গুছিয়ে রেখেছে। আমি এসব দেখে বললাম, যতটা খারাপ মনে করেছিলাম তোমাকে, তুমি ততটাও খারাপ নও। কেন আমাকে খারাপ মনে হয়? আমি কি আপনার সাথে খারাপ কিছু করেছি? আমি দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে বললাম, তোমার নজর ভালো না, আগে নজর ঠিক করো, ঠিক আছে? রিয়া হাসতে হাসতে রুম থেকে বের হয়ে বলল, ভয় পেয়েছেন বুঝি? ধুর, চলো তো এখন দেখি তোমার বাবা কি কথা বলে। রিয়ার সাথে ওদের বাসায় গেলাম। এতটাও দূরে না, এখান থেকে 5 মিনিটের রাস্তা হবে হয়তো রিয়াদের বাসা। রিয়াদের বাসার ভেতরে যেতেই ওর বাবা মায়ের সাথে আমার পরিচয় করে দিল। ওর বাবা শুধু বলল আমি যেন বিয়ের সমস্ত দায়িত্ব নিজের হাতেই পালন করি। মনে মনে বললাম, আমার পছন্দের মেয়ের বিয়ে আর আমি কিনা সেটা নিজ হাতে পালন করব? এটা কিভাবে হতে পারে? রিয়াদের বাসা থেকে বের হওয়ার পর রিয়া বলল, একটা কথা বলবো আপনাকে। হুম হুম বলো। পরি আপু রাগ হয়তো একটু বেশি, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমি যদি বলি তাহলে তুমি ওর সাথে প্রেম করলে ঠকবে না। রিয়া, বিষয়টা এমন না। দেখো, তোমার সাথে আমার কিছু দিনের পরিচয়, হয়তো তুমি আমার বড় ভাইয়ের মতো, তবে আমি তোমাকে আমার বন্ধুর মতো দেখি। আমি দাঁত কেলে বললাম, অবশেষে পিচ্চি একটা মেয়ে আমাকে ওর বন্ধু বানিয়ে দিল। কেন, বন্ধু হওয়ার জন্য কি বয়স লাগে নাকি? বাদ দাও, তোমার হবু হাজবেন্ডের সাথে তো পরিচয় করালে না। দেখবো নে, একবারে বিয়ের সময়। রিয়া, তুমি যার ঘরে বউ হয়ে যাবে তার কপাল খুব ভালো হবে। আপনি না বললেন আমি খারাপ একটা মেয়ে? তোমার মতো ভালো কোনো মেয়ে হয় না। তোমার ঝগড়াগুলো আমার খুব ভালো লাগে। ও মা, আপনি আবার কি বলেন? যেটা সত্যি তাই বললাম। হঠাৎ বাসার ভিতর থেকে আওয়াজ এলো, লাদেন, একটু এদিকে আসো তো। তোমার রিয়া চলো, আন্টি মনে হয় আমাকে ডাকতেছে। না, আপনি যান, শরীরটা আজকে ভালো লাগছে না, একটু ঘুমাতে হবে। আমি ঘুম পাড়ি দিয়ে আসবো নাকি? রিয়া আমার দিকে তাকে একটা হাসি দিয়ে বললো, চাইলে আসতে পারেন। তা পিচ্চি মেয়েকে বুঝি কোলে করে ঘুম পাড়ি দিতে হবে? রিয়া চোখ লাল করে বলল, তবে রে, আপনাকে আজকে খাইছি। আমি দৌড় দিয়ে বাসের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে বললাম, যেদিক থেকে আসলে ওদিকে যাও, বদমাইশ মেয়ে কোথাকার। রিয়া বাইরে থেকে বলল, তোমাকে আমি দেখে নিব, আমার সাথে মজা করা না। প্যান্ট খুলে যদি আমি তোমার হাতে না ধরিয়েছি, তাহলে আমার নাম রিয়ানা। তাহলে কট করে রেখে দাও। বাইরে থেকে আর কোনো আওয়াজ শুনলাম না, হয়তো রিয়া চলে গেছে। আমি ভেতরে গিয়ে সোফায় বসে বললাম, আন্টি বলেন কি হয়েছে? আন্টি পান খেতে খেতে বলল, তোমাকে যে বলেছিলাম আমি সেটার কি করলে? আন্টি আজকে তেমন কোনো সময় পাই নাই, তবে আজকে রাতে হয়তো একটু খবর নিয়ে দেখতে পারি। আপনি ঠিকানাটা দিলে বেশ ভালো হতো। আন্টি একটা কাগজ আমার হাতে দিয়ে বলল, এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, তুমি শুধু সময় খবর নেবে। আর আমাদের তুমি হতাশ করো না। যদি রিয়ার বিয়ে ওর সাথে হয়ে যায় তাহলে আর ওর জীবনটা যে বরবাদ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি ছেলেটা খারাপ হয় আমি এই বিয়ে হতেই দিব না। এভাবে কিছুক্ষণ আন্টির সাথে টুকটাক কথা বলে উপরে চলে গেলাম। বিকেলে রেডি হয়ে মিতুকে পড়াতে যাবো বলে বাসা থেকে বের হলাম। ফোনটা বের করে রবিনকে কল দিলাম। রবিন ফোন ধরে বলল, লাদেন, বল কি হয়েছে? রাতে একটু আমার সাথে দেখা করিস তো, কিছু কাজ আছে। কেন, দরকারি কোনো কাজ আছে নাকি? ওটাই মনে কর তুই। আচ্ছা ঠিক আছে, আসবো না। এখন তুই কোথায় যাস আবার? মিতুকে পড়াতে যাচ্ছি। সাথে আবার দরজা বন্ধ করে পরীকে পড়াস না, নইলে কিন্তু বিয়ের আগেই বাচ্চার বাপ হয়ে যাবি। শালা, তুইও আমার সাথে মজা করিস? ঠিক আছে ঠিক আছে, কর। সময় খারাপ যেহেতু আমার। আচ্ছা সরি, শোন তাহলে, পরীকে কি উত্তর দিবি? ওই তুই যেটা বললে সেটাই, তবে তোরে একটা সত্যি কথা বলবো। বল। না এখন না, পরে বলবো না। তুই রাতে দেখা করিস। আচ্ছা ঠিক আছে।
রবিনের সাথে কথা বলতে বলতে মিতুদের বাসায় এসে গেলাম। দরজায় কলিং বেল বাজাতেই পরি এসে দরজা খুলে দিল। তবে আজকে পরীকে সত্যি সত্যি খাটে একটা মেয়ে মেয়ে লাগছে, কারণ আজকে পরি শাড়ি পরেছে। আমি পরি থেকে নজর সরিয়ে মিতুর রুমের সামনে গেলাম। পেছন থেকে পরি বলল, আজকে আর পড়ানো লাগবে না, তুমি গিয়ে বসো, আমি আসছি। আমি পরির কথা কানে না নিয়ে মিতুর রুমের সামনে আওয়াজ করলাম, মিতু তুমি কি ভেতরে আসো? ভেতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ স্যার আসেন, আমি তো আপনার জন্য বসে আছি। আমি ভেতরে গিয়ে দেখি মিতু টেবিলে বসে পড়ছে। তবে মিতুর কপালের ঘাম দেখে আমি বুঝে গেছি মিতু কোথা থেকে দৌড়ে এসে পড়তে বসেছে। হয়তো আমি এসেছি দেখে এসেছে। আমি টেবিলে বসতে বসতে বললাম, ভালোই তো দেখি অভিনয় করতে পারো, আমাকে দেখে কোথা থেকে দৌড়ে এসেছো, যাতে আমি এসে দেখি আমার ছাত্রী একেবারে পড়ালেখা করে উড়িয়ে দিচ্ছে। মিতু হাসি দিয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন স্যার? কিভাবে বুঝেছি এটা তোমার বুঝতে হবে না, এখন বলো যেগুলো দিয়েছিলাম সেগুলো শিখছো তো? আজকে তো কোনো পড়াই হবে না স্যার, আপু আপনার জন্য শাড়ি পরেছে, আর আমার বাবা মা দাওয়াত খেতে বাসা থেকে বেরিয়ে গেছে। আপু নাকি আজকে আপনার সাথে রোম্যান্স করবে। মিতুর কথা শুনে ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। আর তখনই পরি দরজা খুলে রুমে ঢুকে বলল, কি খবর স্যার, আপনি ভালো আছেন তো? আমি ভয়ে ভয়ে বললাম, জি জি ভালো আছি, তো তুমি ভালো আছো? পরি আমার পাশে বসে মিতুর হাতে ওর ফোনটা দিয়ে বলল, তুই এখন গেম খেল, আমি তো স্যারের সাথে প্রেম করব। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, দেখো পরি, আমি এখানে তোমার বোনকে পড়াতে এসেছি, তা আমাকে তুমি এখন। আমার মুখে পরি হাত দিয়ে বলল, কোনো কথা হবে না স্যার, এখন আমার উত্তর চাই। কিসের উত্তর? পরি আমার কোলে বসে বলল। কলেজে কি বলেছিলাম মনে আছে তো? মিতু হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখন মজা বুঝেন স্যার, সেই দিন তো আমাকে খুব মারছিলেন। মনে মনে বললাম, কি এক প্যাসে পড়লাম আমি, কেন যে আজকে এখানে প্রাইভেট পড়তে আসলাম। পরিবার বলল, কি হলো আমার উত্তরটা? পরি আমাকে আজকে ছাড়বে না, এটা আমি ভালো করেই বুঝতে পারছি। এজন্য আমি বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু বিয়ের আগে এসব। পরি আমাকে ধমক দিয়ে বলল, তোমাকে আমি বলছি উল্টাপাল্টা চিন্তা করতে। আমার বোন এখানে বসে আছে দেখছো না, নইলে তো ওকেও বাসা থেকে বের করে দিতাম। দেখো পরি, আমার একটা মান ইজ্জত আছে, তাই বলে তোমার বোনের সামনে। আরে দুলা ভাই কিচ্ছু হবে না, এখানে তো আমরাই। আপনি যদি বলেন আমি বাইরে চলে যাব। আরে না না মিতু, তোমার বাইরে যেতে হবে না, এখানে থাকো। পরি আমার চোখে চোখ রেখে বলল, আচ্ছা, আমাকে আজকে সুন্দর লাগছে না বলেন তো? পরি প্লিজ তুমি একটু দূরে গিয়ে বসো, আমি কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারবো না। পরি আমার ঠোঁট ওঠাতে মিলিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, তোমার সেই সাহস নেই আমি জানি। তাই বলে তোমার ছোট বোনের সামনে? মিতুর চোখে হাত দিয়ে বলল, দুলা ভাই আমি কিছুই দেখি নাই, আপনারা যা পারেন তাই করেন। আমি এবার পরীকে দূরে সরিয়ে বললাম, পরি আমাকে তোমার পছন্দ হয়েছে এটা মানি, কিন্তু আমি তো খারাপ একটা ছেলেও হতে পারি। আগে কি করেছো তা আমি জানি না, এখন তো আমি তোমাকে ভালো করেই দিব। আমার সাথে থাকলে তুমি এমনিতেই ভালো হয়ে যাবে। বিকালে কিছু খেয়ে আসতে পারি নাই, এখন আমাকে যেতে হবে, খুব ক্ষুধা লাগছে। ও এই কথা, তুমি বসো আমি আসছি। পরি রুম থেকে যেতেই মিতু হাসি দিয়ে বলল, স্যার আপনি যে আমার আপুর সাথে প্রেম করেন আম্মুকে কিন্তু বলে দিব। তাড়াতাড়ি আমাকে কিছু দিয়ে মুখ বন্ধ করেন, না হলে কিন্তু। ঠিক আছে, আগামী 2 দিন তোমাকে পড়াবো না, খুশি? হ্যাঁ হ্যাঁ দুলা ভাই আমি অনেক খুশি। তোমার বোন তো আমাকে পাগল বানিয়ে দেবে, কেন যে তোমাকে পড়াতে এখানে আসলাম। এবার মিতু ফোন সরিয়ে বলল, যদি আপু আপনাকে জোর করে বলে প্রেম করতে তাহলে আপনি না করে দেন, আমি আপনার কিছুই হতে দিব না। কারণ আমি চাই না আপনি আপনার মনের বিরুদ্ধে গিয়ে আপুর সাথে প্রেম করেন। এমনি কিন্তু আপু দেখতে একটু রাগী, কিন্তু বিশ্বাস করেন আপুর মনটা অনেক ভালো। আপনি ভয় পাবেন না, আমি আছি এখানে। আপনি আমার স্যার, আমার সামনে আপু আপনার গায়ে হাত তুলবে, আমি এটা কখনো হতে দিব না। তবে বিশ্বাস করেন আপুর মনটা আসলেই অনেক ভালো। একবার ওর সাথে আপনি মিশে দেখেন, সত্যি ও আপনাকে ধোঁকা দিবে না। এর ভিতরেই পরি একটা প্লেটে কিছু খাবার নিয়ে এসে বলল, তা কি দিয়ে কথা হচ্ছে শালিতুলা ভাইয়ের? আমি মিতুর দিকে তাকাতেই ও চুপ হয়ে আবার ফোনের দিকে নজর দিল। পরি আমার সামনে খাবার রেখে বলল, খেতে পারবে নাকি খাইয়ে দিতে হবে? এবার আমি পরির হাত ধরে আমার কোলে বসিয়ে ওর চোখে চোখ রেখে বললাম, বিশ্বাস করো তোমাকে আমি এই মন দিলাম, আমাকে ধোকা দেবে না তো? পরি আমার দিকে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে, ও ভাবতেও পারে নাই হয়তো আমি এটা করব। আমি আবার বললাম, কি হলো সিনিয়র ম্যাডাম, আমি কি বলছি এত উত্তর দিলে না তো? পরি শুধু বলল, এই জীবন থাকতেও না।
আমি সাথে সাথে পরীকে জোরে ধরে বললাম, মনে থাকে যেন। মিতু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল। ভালোবাসার জয় হোক। কিছুক্ষণ পর পরীর মুখ তুলে দেখি ও কান্না করছে। আমি পরীর চোখের পানি মুছে বললাম, হয়েছে, আপনাকে আর কান্না করতে হবে না, এখন আমাকে আপনি খাইয়ে দেন। পরী আমাকে ধীরে ধীরে খাইয়ে দিতে লাগলো। তুমি খেয়েছো তো? হুম হুম, খেয়েছি, তুমি আগে খেয়ে নাও। খাওয়া শেষে পরী আমাকে জোরে ধরে বলল। সত্যি আজকে আমি অনেক অনেক খুশি তোমাকে পেয়ে। আচ্ছা বুঝছি, এখন তো আমাকে ছাড়ো নাকি? আমার তো বাসে যেতে হবে। কেন আজকে এখানে থেকে যাও? না না, কিছু কাজ আছে আমার, এখন ছাড়ো তো আমাকে। পরী আমাকে ছেড়ে দিয়ে বলল। সত্যি কি তুমি চলে যাবে? যেতে তো হবেই। আর মিতু, ফোন রেখে বইটা নিয়ে বসতে পারো না? মিতু মুখ বাঁকিয়ে বলল। আপনি আমার আপুকে ছেড়ে বাসায় যেতে পারেন না, কখন থেকে তো দেখছি আপুর কোলে বসে আছে। আমি এবার দাঁড়িয়ে পরীকে বললাম, এখানে থাকলে তোমার বোন আমার মান সম্মান সব শেষ করে দেবে। এখন গেলাম কেমন? পরী আমার কপালে চুমু দিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, তোমার ফোনটা আমার কাছে দিয়ে যাও তো। কেন, কি করবে? ফোনের ভিতরে কিছু নাই তো আবার, নাকি কারোর সাথে প্রেমে জড়িত আছো? পরে হাতে ফোনটা দিয়ে বললাম, মিতুকে দিয়ে পাঠিয়ে দিও, ঠিক আছে? আর রবিন ফোন দিলে বলবে বাসার নিচে আসতে। আমি কি এগিয়ে দিয়ে আসবো নাকি? না ম্যাডাম, তার আর দরকার নেই, আমি একাই যেতে পারবো কেমন? পরিদের বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই হঠাৎ করে রবিন আমার সামনে বাইক দেখে বলল। কি ব্যাপার বন্ধু, আজকে এত খুশি খুশি লাগছে? রবিনের বাইকের পেছনে বসে বললাম, কোনো একটা নির্জন জায়গায় নিয়ে চল, সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দেবো না। আমার কথা মতো রবিন তাই কইলো, একটা মাঠের মাঝে নিয়ে গেল। সেখানে বসে রবিনকে বললাম, পরীকে হ্যাঁ বলে দিয়েছি, ভাবছিলাম ওর সাথে প্রেম করবো না, কিন্তু ওর মনটা আসলে অনেক ভালো আছে। রবিন হাসি দিয়ে বলল। এটা তো আমি আগে থেকেই জানতাম যে তুই পরীর প্রেমে পড়বি। আর তাছাড়া সিনিয়র মেয়েরা কিন্তু খুব করে ভালোবাসতে পারে। হ্যাঁ তোরে বলছে। আর তুই বিয়ে করবি কবে বলতো? আরে বেডা, আগে তো ভালো করে প্রেম করি, পরে দেখা যাবে বিয়ে কবে করা যায়। একটা কথা তোরে বলার ছিল। হুম হুম, বল। আমি রিয়ার বিষয়ে রবিনকে সব বললাম। রবিন সব শুনে বলল। আচ্ছা তাহলে কালকে আমরা গোয়েন্দা সেজে ওর বাসায় যাব। যেহেতু রিয়া আমার শালি হয়, তাহলে ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে নাকি? রবিনের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। বাসায় যাওয়ার সময় রবিনকে বললাম, চল হেঁটেই যাই, তাছাড়া বাসায় গিয়ে আর কি বা করবো। রবিনও বলল। ঠিক আছে চল তাহলে। কিছুক্ষণ যাওয়ার পর একটা নির্জন গলি পড়লো। এখানে এত বেশি মানুষ আসে না, এজন্য রবিন বলল। জায়গাটা বেশি একটা ভালো না, তুই বাইকে ওঠ। এই কথাটা বলতে দেরি হলো। আর হঠাৎ করে সেদিন যে ছেলেটা কলেজে বলেছিল আমি পরীকে খুব পছন্দ করি, সেই ছেলেটার বন্ধু আমাদের বাইকের সামনে এসে দাঁড়ালো, হাতে একটা চাইনিজ কুড়াল, যেটা দেখে আমরা একটু ভয় পেয়ে গেলাম। রবিন ওকে দেখে বলল। দেখ, তোর সাথে আমরা ঝগড়া করতে এখানে আসি নাই, আমাদের পথ ছেড়ে দাঁড়া, আমাদেরকে আমাদের মতো যেতে দে। ছেলেটা উল্টো আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল। সেদিন বলছিলাম না তোর গলা কেটে হাতে ধরে দিব, মনে আছে? আমি আবার যা বলি তাই করি, আজ তোদের দুই বন্ধুর মধ্যে কেউ বেঁচে ফিরতে পারবে না। ছেলেটার কথা শুনে মেজাজ পুরোই খারাপ হয়ে গেল। পকেট থেকে পিস্তলটা বের করে সরাসরি ছেলেটার কপাল বরাবর বসিয়ে দিলাম। আর তখন ছেলেটা ধপ করে নিচে পড়ে গেল। রবিন তাড়াতাড়ি আমাকে এখান থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল। তুই এটা কি করবি? কি করলাম মানে? ও আমাদের মারবে বলছিল, তোর কি মনে হয় ও আমাদের ছেড়ে দিত? যা করেছি ভালোই করেছি। তাই বলে সাধারণ একটা কথার জন্য তুই গুলি করে দিবি? ধুর, এত কিছু চিন্তা করিস না তো, বাসে গিয়ে মাথা ঠান্ডা কর। আর আমি জানি তুই আমার কিছু হতে দিবি না, তোর উপর আমার ভরসা আছে। রবিন চুপচাপ বাসের সামনে আমাকে নামিয়ে দিয়ে বলল। যা করলি ভালোই হয়েছে। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি বিষয়টা দেখব নি। কলেজে কি তুই পরীর মতো নেতা হতে চাস? না ভাই, আমার লাগবে না। এখন তোর ভিতরে আমি যেই সাহস দেখলাম, তোর সামনে পড়ি কেন কেউ টিকবে না। রবিনের পকেটে পিস্তল দিয়ে বললাম, এটাকে কয়েকদিন একটু সুরক্ষিত জায়গায় রাখ, এমনি এটা গরম হয়ে আছে আর কেমন। রবিন আর কিছু না বলে বাইক নিয়ে চলে গেল। আমি বাসার ভেতরে ঢুকে উপরে গেলাম, হাত মুখ ভালো করে ধুয়ে ছাদে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর পেছন থেকে কিসের জন্য একটা শব্দ কানে ভেসে আসলো, এজন্য পেছনে তাকালাম। আর পেছনে তাকিয়ে দেখি পরি দাঁড়িয়ে আছে। আমি তো ওকে দেখে বললাম, আরে পরি, তুমি এত রাতে এখানে কিভাবে আসলে? উনি আমার সামনে এসে বলল। আমি তো একা আসিনি, বাবা মাও এসছে, নিচে হয়তো আন্টির সাথে কথা বলছে ওনারা, আর আমি তোমার সাথে কথা বলতে এখানে এলাম। কেমন হয়েছে বলো তো? আমি পরির হাত ধরে আমার পাশে বসে বললাম, অনেক ভালো হয়েছে তুমি এখানে আসছো। এখন বলো তো তুমি কেমন আছো? পরি আমাকে এক হাত দিয়ে জোরে ধরে বলল।
তোমাকে ছাড়া থাকতে আমার যে খুব কষ্ট হয়। মন চায় সবসময় তোমাকে এই বুকের মাঝে আগলে রাখি। ও মা, তাই নাকি? গো। আরে এই নাও তোমার ফোন। তা আমার ফোন নিয়ে তুমি কি দেখলে? আমি কারোর সাথে প্রেম করছি নাকি তাই দেখলে তো? না না, তোমার ফোন নম্বর, তোমার ফেসবুক আইডি এসব নিলাম। আমি তো ভাবছিলাম আমাকে হয়তো তুমি সন্দেহ করছো। পাগল হয়েছে তুমি? আচ্ছা পরি, তোমার বাবা মা যদি আমাদের এই সম্পর্ক মেনে না নেয়? আমি তো তোমার থেকে অনেক ছোট। হ্যাঁ, তোমারে বলছে আমি এই বিষয়ে আম্মুর সাথে কথা বলবো, আর আমি যা বলি আমার পরিবারের সবাই তাই করে। পরি, তুমি কি একটা কথা বলবো? হুম, বলো। তুমি জানো আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি এতিম একটা ছেলে। তোমার কে আছে কি না আছে এটা আমার জেনে লাভ নেই, তুমি শুধু আমার হয়ে থেকো তাহলেই হয়ে যাবে। আমার কেন জানি মন বলছে তুমি আমার কাছ থেকে খুব শীঘ্রই হারিয়ে যাবে। পরে আমার ঠোঁটে চুমু দিয়ে বললো, এমন কথা কোনো দিনও বলবে না। আমি শুধু তোমার। আজ থেকে যদি বেঁচে থাকি, প্রতিটা সময় প্রতিটা মিনিট শুধু তোমার জন্য বেঁচে থাকবো। আমি পরীকে 2 হাত দিয়ে জোরে ধরে বললাম, আমি আগে ভাবতাম আমার এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু তুমি যখন আমার পাশে দাঁড়ালে তখন আমি একটু সাহস পেলাম। এসব কথা বাদ দাও তো। দেখো না আজকের আকাশটা কত সুন্দর লাগছে। তোমার থেকেও তো নয়? সত্যি আমি সুন্দর তো? অনেক অনেক সুন্দর, যেটা প্রকাশ করার মতো নয়। আহা, কি সুন্দর প্রেম! এই মাঝরাতে তোমরা ছাদে বসে প্রেম করছো, লজ্জা করছে না? পরীকে ছেড়ে পিছনে তাকে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। আমি হাসি দিয়ে বললাম, এখানে জরুরি একটা মিটিং চলছে, আর এর ভিতরে তুই হঠাৎ করে এখানে কেন আসলি? রিয়া পরীর দিকে তাকে বললো, আপু, আঙ্কেল আন্টি নিচে দাঁড়িয়ে আছে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে। পরী আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আজকে আসি বাবু, কেমন? পরে কথা হবে। আর কালকে আমি একটু কলেজে দেরিতে যাব, কিছু মনে করবে না। এই কথা বলে পরী চলে গেল। পরী যাওয়ার পর রিয়া বলল, তা কবে থেকে এসব চলছে? তুমি বলছো পরী ভালো একটা মেয়ে, এজন্য ওকে না করতে পারলাম না। এত বড় মিথ্যে কথা কিভাবে বলতে পারলেন? আমি বলছি দেখে আপনি প্রেম করছেন? বাহ বাহ। বাদ দাও এসব। তা বিয়ের কাজ কতটুকু এগোলো? অনেকটাই, যেটা বলার বাহিরে। আচ্ছা, আমি গেলাম, এমনি অনেক রাত হয়ে গেছে। আজকে আমার বাসায় থেকে যাও, পরে বলবে। আমি তোমাকে আমার বাসায় থাকার জন্য বলি নাই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ও, তা আপনি কি নিজ মুখে এই কথা বলেছেন নাকি? ঠিক আছে, চলেন, দেখি আপনার কত সাহস। আমি দৌড় দিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে বললাম, আমাকে তো কুত্তা কেমন দিয়েছে নিজের মান সম্মান আরেকজনের হাতে তুলে দিতে। আচ্ছা, আপনি এই তো ভীতু কেন? কে বলছে আমি ভীতু? তাহলে দরজা খোলেন, দেখি কতটা সাহস আছে আপনার। আরে যাও, তোমাকে আমি বলছি দেখে তোমার থাকতে হবে? আমি একটা ছেলে, তুমি একটা মেয়ে, পরে যদি পরি আপুকে ফোন করে বলবো নাকি এইসব কথা? বোন তোর পায়ে পড়ি, তুই এখান থেকে যা। রিয়া হাসতে হাসতে চলে যাচ্ছে। আমি বিছানার উপর বসে বললাম, যাক বাবা, বাঁচা গেল। রাতে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এই রবিনকে পেলাম না, তাই একা একাই হেঁটে কলেজের দিকে যেতে লাগলাম। কলেজের মাঠ পর্যন্ত যেতেই পেছন দিকে রবিন আওয়াজ করে বলল, আজকে যে আমাকে একা রেখে চলে আসলি? আমি পেছনে তাকিয়ে বললাম, আমি তোরা একা রেখে চলে আসছি না। রবিন আমার হাত ধরে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, রাতে খবরটা কি শুনলি? কি হয়েছিল বল। বাড়ি থেকে নাকি ও কোনো কারণে বলে এসেছিল আত্মহত্যা করবে। আর তুই তো থাক, বাদ দে। এখন সবাই মনে করেছে ও আত্মহত্যা করেছে। যাক বাবা, তাহলে বেশ ভালোই হয়েছে। এখন চল, আজকে আর ক্লাস করা যাবে না, রিয়ার বিষয়ে খোঁজ নিতে হবে। কি রে রবিন, তোরা এখানে কি করিস? আবার সেই সভাপতির ছেলে আমাদের সামনে আসলো। রবিন মন খারাপ করে বলল, সাইমন একটা কথা জিজ্ঞেস করব। ছেলেটা রবিনের দিকে তাকিয়ে বলল, কর। তোর বন্ধু কি কারণে আত্মহত্যা করলো রে? রবিনের কথা শুনে ও কোনো কথা বললো না, চুপচাপ সামনের দিকে হাঁটতে লাগলো। আর আমার দিকে তাকিয়ে বলল, তোকে দিয়ে দিলাম পরীকে, বিয়ে করে নে। তবে ওর সাথে আমার আগের কিছু হিসাব আছে, ওটা শেষ করার পর তুই বিয়ে করে নিস, কেমন? কলার বাকুল ছেড়ে কলা ঠিকই আমি খাবো, তুই শুধু গাধার মতো দাঁড়িয়ে কলার বাকুল খাবি, এই কথাটা মনে রাখিস। ছেলেটা যাওয়ার পর আমি বললাম, ওর নাম কি সাইমন নাকি? ওর নাম সাইমন।
তাহলে ওর একটা ব্যবস্থা করে ফেলি, কি কস? দিব তোর একটা হালা, দিব তোর একটা হালা। এমনি এক চিন্তায় বাঁচি না, আবার আরেক চিন্তা দেস তুই আমাকে। আচ্ছা এখন চল রিয়ের বিষয়ে দেখি। চল। রাস্তায় হাঁটতে হাঁটতে রবিন বলল, আজকে তো তোর সিনিয়র গার্লফ্রেন্ডকে দেখলাম না, বিষয়টা কি বলতো? নতুন নতুন গার্লফ্রেন্ড পেলি বেশি করে প্রেম করবি তা না? কালকে রাতে বলে গেছিল ওর নাকি কি একটা কাজ জরুরি আছে, এজন্য কলেজে দেরিতে যাবে। কি রাতে তোর সাথে দেখা হয়েছিল পরীর? আরে বেড়া, আমার ফোন ওর কাছে ছিল, ওটা দিতেই আমার কাছে আসছিল। ও তাই বল, আমি তো ভাবছিলাম অন্ধকারের মাঝে। তোর মাথায় একটা দিব হালা, শুধু উল্টাপাল্টা চিন্তা করিস। আর রবিন পিস্তল নিয়ে আসছোস? এখন আবার ওটা দিয়ে কি করবি? দেখি কি করা যায়। ওই বাসার কথাই তো বলেছিল না আন্টি? এই বাসার কথাই। ওই তো ছেলেটা বের হচ্ছে। ছেলেটা বের হয়ে একটা অটো নিয়ে কোথায় যেন যেতে লাগলো। রবিন তাড়াতাড়ি বলল, ওর পিছু করতে হবে, তাড়াতাড়ি কর। আমারও ওর পিছনেই যেতে লাগলাম। মাঝপথে ছেলেটা একটা মেয়েকে গাড়িতে তুলে নিল। আমরা শুধু ওর কাহিনী দেখছি। শেষে একটা হোটেলের সামনে ওর অটো গিয়ে থামলো, আর আমরাও নেমে গেলাম ওর পেছনে। তবে একটু আড়ালে রবীন্দ্র চোখ বড় করে আমাকে বলল, লাদেন, এটা তো আবাসিক একটা হোটেল। আমি অবাক হয়ে বললাম, কি? বেটা, আর ওরা দেখ ভেতরে ঢুকেছে, তার মানে? বলতে হবে না, আমি বুঝে গেছি। তুই রিয়াকে তাড়াতাড়ি এখানে আসতে বল। কিন্তু ওর তো ফোন নাম্বার নেই আমার কাছে। তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা কর, ওকে হাতে নাতে ধরিয়ে দিতে হবে। আমি ফোনটা বের করে আন্টির নাম্বারে কল দিলাম। আন্টি ফোন ধরে বলল, হ্যালো, কে? আন্টি আমি লাদেন, রিয়া এখানে আছে? না, ও তো বাসায়। আন্টি তাড়াতাড়ি ওর বাসায় গিয়ে ওকে এই ঠিকানায় পাঠিয়ে দেন। ছেলেটা একটা মেয়ে নিয়ে হোটেলে আসছে, রিয়াকে সবকিছু দেখতে হবে। বাবা, রিয়াকে 5 মিনিটের মাঝে ওখানে যেতে বলছি। তুমি শুধু ওর দিকে নজর রাখো। আজকে যেন প্রমাণ সহ রিয়াকে সবকিছু দেখাও। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি করেন। ফোন রাখার পর রবিন বলল, কি বললো আন্টি? রিয়া এখানে আসছে। ও তাহলে তো ভালোই হলো, কিন্তু আমাকে তো এখন যেতে হবে। ওমা, তুই আবার কোথায় যাবি? আর আমি একা একা এসব কিভাবে সামলাবো? আরে আমার গপ কি জানি, আমি একটা বিপদে পড়েছি, যেতে তো হবেই। রবিন আমার পকেটে পিস্তল ঢুকিয়ে দিয়ে বলল, মাথা ঠান্ডা করে কাজ করিস কেমন? সাবধান, উল্টাপাল্টা কিছু করিস না। আচ্ছা ঠিক আছে, যা। রবিন চলে যাওয়ার পর কিছুক্ষণ পর রিয়া চলে আসলো। তবে রিয়া আমাকে খুঁজছে আমি কোথায় আছি। আমি রিয়ার সামনে গিয়ে বললাম, এত দেরি হলো কেন এখানে আসতে? রিয়া রেগে বলল, বাবার সাথে আজকে মার্কেটে যাব বলছিলাম, আর তুমি চাচিকে বললে তাড়াতাড়ি এখানে আসতে। কেন বললে বলো তো? তোমার হবু হাজবেন্ড একটা মেয়ে নিয়ে এই হোটেলে ঢুকছে। রিয়া চোখ বড় বড় করে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি রিয়ার হাত ধরে বললাম, ভেতরে চলো, কোনো কথা বলবে না। রিয়াকে ভেতরে নিয়ে গিয়ে ম্যানেজারের কাছে গিয়ে বললাম, স্যার আপনাদের কিছু তথ্য দরকার ছিল। ম্যানেজার বলল, সরি স্যার, আমরা কারো গোপন তথ্য দিই না। আমি ম্যানেজারের হাতে 1000 টাকার একটা নোট দিয়ে বললাম, এখন বলেন, কিছুক্ষণ আগে এই সুমন নামে একটা ছেলে এখানে আসছিল, সে কি এখানে আছে নাকি? ম্যানেজার বলল, স্যার, এই নামে একটা ছেলে আসছে এখানে 5 মিনিটের উপরে, আর বিশেষ করে এই ছেলে আমাদের রেগুলার কাস্টমার। আমি ধন্যবাদ দিয়ে রিয়ার হাত ধরে হোটেল থেকে বের হয়ে বললাম, কি আমার কথা তো এখন বিশ্বাস হলো? আন্টি আগে থেকেই জানতো এই ছেলেটা ভালো না, আর তোমাকে অবস্থায় ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিয়েছে। রিয়া কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এবার রিয়ার একটা হাত ধরে বললাম, কিছুক্ষণ অপেক্ষা করো, ওরা হয়তো বেরিয়ে আসবে, পরে ইচ্ছে মতো শাস্তি দেবে। রিয়া কোনো কথাই বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। 10 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর রিয়ার হবু হাজবেন্ড একটা মেয়ের হাত ধরে বের হলো। রিয়া যে সুমনের কাছে যাবে, আমি ওর হাত ধরে আটকে বললাম, একটু অপেক্ষা করো, দেখিও কি করে। রিয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো, যেটা থেকে আমি নিজেই পর্যন্ত ভয় পেয়ে গেলাম। ওরা সামনের দিকে হাঁটতে লাগলো, আমরা আড়ালে ওদের ফলো করে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর ওরা একটা পার্কে ঢুকে গেল, ওদের পিছনে পিছনে আমরাও যেতে লাগলাম। তবে আমি পার্কে ঢুকেই পরীকে মেসেজ করে বললাম, তাড়াতাড়ি এখানে আসো, আমি একটা সমস্যায় পড়েছি। আমি জানি এখানে রিয়া ঝামেলা করবে, আর আমি একা এসব সামলাতে পারবো না বলেই পরীকে এখানে আসতে বললাম। ওরা গিয়ে একটা বেঞ্চের মাঝে বসলো, আমরা আড়াল থেকে ওদের ফলো করছি। সুমন মেয়েটাকে বললো, আজকে কতই না মজা হয়েছে, কি বলো? মেয়েটা শুধু বলল, তুমি আমাকে বিয়ে করবে তো? সুমন মেয়েটাকে জোর ধরে বলল, তুমি যদি বলো তাহলে আজকে আমি তোমাকে বিয়ে করে নিব। রিয়া হঠাৎ করে দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আজকে তোরে আমি খাইছি সুমনের বাচ্চা। এই কথা বলে রিয়া সরাসরি ওদের সামনে চলে গেল। রিয়ার পিছনে পিছনে আমিও গেলাম। সুমন তো রিয়াকে দেখে বোকা হয়ে গেল। রিয়া সরাসরি সুমনের শার্টের কলার চেপে ধরে বলল,
তুই এই মেয়েকে আবাসিক হোটেলে নিয়ে যাস, আবার তুই আমাকে বিয়ে করতেও চাস। 2 দিন পর তোর সাথে আমার বিয়ে, আর তুই বাহিরে এসব করে বেড়াস। আজকে তোর দেখ আমি কি করি। সুমন রিয়াকে বলল, দেখো রিয়া, তুমি একটু বোঝার চেষ্টা করো, ও আমার কাজিন হয়। ও তোর কাজিন হয় না? তাহলে আমি কিছুক্ষণ আগে যেটা দেখলাম তা বুঝি ভুল? এবার সুমনের সাথে থাকা মেয়েটা বলল, তুই কে? আমি এটা জানি না। যদি সুমনের গলার কলার না ছাড়িস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার মেয়েটার কথা শুনে আমারও রাগ উঠে গেল। আমি রেগে মেয়েটাকে বললাম, তোর কোন বাপ আছে তাকে আসতে বল। আজকে তোর আর তোর এই নাগরের কি অবস্থা করি তুই শুধু তাকিয়ে দেখ। সুমন রিয়াকে ছাড়িয়েই আমার দিকে তেড়ে এসে আমাকে লাথি মেরে দূরে ফেলে দিল আর বলল, তুই কোন কুত্তার বাচ্চা রে যে তুই আমাদের দেখে নিবি? রিয়া যেই সুমনের গালে চড় দিবে, উল্টা সুমন রিয়ার হাত ধরে ওর গায়ে ঠাস ঠাস করে বসিয়ে দিল। যে আমি পেছন থেকে পিস্তল বের করবো, তখন কোথা থেকে দৌড়ে পড়িয়ে এসে আমাকে ধরে বলল, তোর কত বড় সাহস আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলিস? আজকে তোরে আমি খাইছি। রিয়া পরীকে দেখে একটু সাহস পেয়ে বলল, হাপু, ও আমাকে ধোকা দিয়েছে, ছাড়বে না ওকে তুমি। পরে গিয়েই সুমনকে লাথি মেরে দূরে ফেলে দিল। আমি উঠে সুমনকে ইচ্ছে মতো মারতে লাগলাম। আর ওর সাথে থাকা মেয়েটা তো রিয়ার সবগুলো চুল ছিঁড়ে নিয়েছে। শেষে অনেকগুলো মানুষ এসে বললো এসব বাদ দিয়ে যেন এখান থেকে আমরা চলে যাই। আমি রিয়াকে আর পরীকে থামিয়ে বললাম, অনেক হয়েছে, এখন চলো বাসায় যাওয়া যাক। রিয়া জোরে বলল, কারোর কাছে পিস্তল আছে? ওকে তো আমি গুলি করে মারবো, আমার সাথে বেইমানি করে। আমি রিয়াকে ধরে পার্কের বাইরে আনলাম আর পরে আমার পেছনে পেছনে আসছে। পার্কে সুমন আর ওই মেয়েটা পড়ে আছে। আসার সময় বলে আসছি, তোদের না অনেক মানুষ আছে, ওদের বলি যে সে নিয়ে যেতে। পার্ক থেকে বের হতেই পড়ি বলল, কি হয়েছে লাদেন? রিয়া কান্না করতে করতে পরীকে জড়ি ধরে বলল, আপু, ও আমাকে ধোকা দিয়েছে। কিভাবে ও এটা করতে পারলো? পরে আমার দিকে ইশারা করে বলল। কি হয়েছিল রে? আমি ধীরে ধীরে সব বললাম। সব শুনে পড়ি রিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, যা হয়েছে সব ভুলে যা, এসব মনে রেখে কোনো লাভ নেই। রিয়া চোখের পানি মুছে বলল, আমি কেন ওর জন্য কান্না করব? তবে ও আমার সাথে এমনটা করতে পারলো, বলো তো আপু? বলছি এসব বাদ দে। দেখ, তোর এখনো প্রেমের বয়স হয়নি। আমি মনে করি তুই বেঁচে গেছোস। এই অল্প বয়সে তোর বিয়ে হলে ভালো হতো বুঝি। আচ্ছা আপু, আমি এখন বাসায় যাব। বাসায় গিয়ে উল্টাপাল্টা কিছু করবি না তো আবার? কি বলো আপু, ও আমাকে ধোকা দিয়েছে, এই জন্য কি আমি মারা যাব নাকি? কয়েকদিন একটু শান্ত থাকবি, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে আমি আশা করি। আর লাদেন, রিয়াকে একটু দেখে রাখিস। এখন আমার কলেজ যেতে হবে, ওরা হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, যাও। পরে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, রাগ করিও না বেবি, ঠিক আছে? ওকে। পরে চলে যাওয়ার পর আমি রিয়ার পাশে বসে বললাম, আইসক্রিম খাবি? রিয়া কিছু বলছে না, শুধু চুপচাপ বসে আছে। আমি আবার বললাম, আইসক্রিম খাবি নাকি তাই বল, আজকে কিন্তু আমি তোর ফ্রিতে সব কিছু খাওয়াবো। তাও রিয়া কিছু বলছে না, শুধু চুপচাপ বসে আছে। আমি এবার বললাম, একটু জোরেই কান্না কর, আমিও শুনি। কি আস্তে আস্তে কান্না করিস, আমি তো শুনতেই পাচ্ছি না। আর তোর চোখের পানি কই? রিয়া রেখে আমাকে কেল খুশি দিতে দিতে বললো, কুত্তা, তুই আমার সাথে মজা করিস? আমি রিয়াকে এক হাত দিয়ে জোরে ধরে বললাম, মানুষের ব্রেকআপ হলে কি কেউ মারা যায় বল? ও তোরে ধোকা দিয়েছে তো কি হয়েছে? পৃথিবীতে ছেলে কম আছে বল? তুই আগে ভালো করে পড়াশোনা কর, তারপর ভালো একটা ছেলে আমি বিয়ে করে দেবো। এখন কান্না বন্ধ কর। রিয়া আমার হাত সরিয়ে চোখের পানি মুছে বলল, বাসায় চল এখন। আরে বাসায় তো যাবো, তার আগে চল আইসক্রিম খাই। তুই কিন্তু টাকা দিবি। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দেবো, তোর চিন্তা করতে হবে না। দোকানের সামনে গিয়ে রিয়া বলল, আমার কিছুই ভালো লাগছে না, আমাকে প্লিজ বাড়িতে নিয়ে চল। এখনই চলে যাবে নাকি? আমি এখনই চলে যাব, আমার আর ভালো লাগছে না। আমি একটা রিক্সা ডেকে রিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর রিয়া আমার ঘাড়ের উপর মাথা রেখে ঘুমিয়ে গেল। রিক্সা থেকে নেমে আমি আরো বিপদে পড়লাম। রিয়া তো ঘুমিয়ে গেছে, ওকে নিয়ে আবার বাসার ভিতরে যেতে হবে। কি আর করা, রিক্সা ভাড়া দিয়ে রিয়াকে কোলে করে ওদের বাসায় নিয়ে যেতে লাগলাম। রিয়াকে ভেতরে নিয়ে যেতেই রিয়ার বাবা মা আমাকে বললো, রিয়া, কি হয়েছে? রিয়াকে বিছানার উপর রেখে আমি আঙ্কেল আন্টিকে সবকিছু বলতে লাগলাম। এসব শুনে রিয়ার বাবা খুব কষ্ট পেলেন। তিনি জানতেন সুমন অনেক ভালো একটা ছেলে, কিন্তু ও যে এসব করবে কেউ হয়তো বিশ্বাস করতে পারে না। রিয়ার মা আমার হাত ধরে বলল, বাবা, তুমি সন্ধ্যা পর্যন্ত এখান থেকে যাও। যদি রিয়া উল্টাপাল্টা কিছু করে ফেলে, আমি রাতে ওর সাথে থাকবো না। কি আর করার, আন্টি যেহেতু বলছে থাকতে তো হবেই। আমি একটা চেয়ার নিয়ে রিয়ার পাশে গিয়ে বসলাম। ঘুমন্ত অবস্থায় রিয়াকে অনেকটাই সুন্দর লাগছে। যদি আমার ভাগ্যটা এমন হতো, আমার গার্লফ্রেন্ড পরি না হয়ে রিয়া হতো, তাহলে খুব ভালো হতো। আমি রিয়াকে এতটা পছন্দ করে ফেলছি যেটা বলার বাইরে। হঠাৎ রিয়ার মা রুমে ঢুকে বলল, কি অবস্থা লাদেন?
আপনি আসছেন ভালো হয়েছে। এখন বলো কি অবস্থা রিয়ার? আপনি যদি আমাকে এসব না বলতেন তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেত জানেন। আমি এসব জেনেই তো তোমাকে সবকিছু বলছি। সব কিছু ঠিকঠাক আছে আন্টি, তবে রিয়া একটু পাগলামো করছে। সেসব ঠিক হয়ে যাবে। তবে আর একটা কথা, আন্টি চলেন। তুমি সন্ধ্যার সময় আমার সাথে দেখা করবে। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে আন্টি। আন্টি চলে যাওয়ার পর আমি ফোন নিয়ে একটু গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর রবিন কল করলো। ফোন রিসিভ করে বললাম, রবিন বল। সব কিছু ঠিকঠাক ছিল তো? সব কিছু ঠিকঠাক আছে, তবে রিয়া একটু পাগলামো করছে, এজন্য আন্টি আমাকে রিয়ার পাশে থাকতে বলেছে। আমি কি আসবো নাকি? না, তার আর দরকার নেই। তোর একটা বিষয় মনে করিয়ে দিতে কল করলাম। কি বলবি বল। আগামীকাল পরীর জন্মদিন জানিস? আমি তো এসব জানি না, তুই কিভাবে জানলি বল। আমাকে তো এসব কথা আমার গার্লফ্রেন্ড বলছে। ঠিক আছে, তোর এসব কথা কাউকে বলতে হবে না, আমি ওকে আমার মতো করে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, তবে আমাকেও নিয়ে যাস। তুই একটা সত্যি কথা বলবো রবিন, সেদিন বলেছিলাম না একটা কথা বলবো, আজকে বলি শোন। বল, শুনতেছি। আমি এখানে যেদিন প্রথম আসি সেদিন রিয়াকে একবার দেখে আমার পছন্দ হয়ে গেছে, কিন্তু আমি ওসব ওকে বলতে পারি নাই। রিয়াকে আমার এতটাই পছন্দ হয়ে গেছে যে বলার বাইরে, কিন্তু মাঝপথে পড়ে এসে সব কিছু গোলমাল করে দিল। এখন কি আর করার, পরীকে যেহেতু কথা দিয়েই ফেলছি। তুই আমাকে এই কথাটা আরো আগে বললে আমি একটা সমাধান করতে পারতাম। আর আমি মনে মনে এইটুকু অনুমান করতে পেরেছিলাম যে রিয়াকে তুই কিছুটা হলেও পছন্দ করিস। থাক, বাদ দে এখন এসব কথা। তাই ভালো। আবার পরী তো এতটাও খারাপ মেয়ে না। তুই পরীকে চোখ বন্ধ করে বিয়ে কর, আশা করি ও তোরে সুখেই রাখবে। দেখি কপালে কি আছে। আচ্ছা ফোন রাখি রে। ওকে, ভালো থাকিস। ফোন রেখে কিছুক্ষণ রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আর এর মাঝে রিয়ার ঘুম ভেঙে গেল, আর ওর চোখ খুলে আমাকে দেখেই শোয়া থেকে উঠে গেল, আমার দিকে তাকিয়ে বললো, লাদেন ভাইয়া তুমি এখানে? ভাইয়া বলতে হবে না, আর তোমার মা আমাকে এখানে বসিয়ে রেখেছে, যদি তুমি উল্টাপাল্টা কিছু করে ফেলো। তাই বলে আপনি এখানে এতক্ষণ ধরে বসে আছেন? কি আর করবো, তোমাকে বসে পাহারা দিচ্ছি। এখন বসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, আমাকে আবার বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে। আপনি রান্না করতে পারেন বুঝি? একা একলা মানুষ, আমি রান্না তো করতে হবে নাকি? আমাকে বলতেন, আমি মাঝে মধ্যে রান্না করে দিয়ে আসতাম। ও মা, তাই বুঝি? এখনো তো মনে হয় ভাত একদিনও নিয়ে খাও নাই। রিয়া হাসি দিয়ে বলল, আপনি এসব জানলেন কিভাবে? তোমাকে দেখে অনুমান করে ফেলেছি। আচ্ছা আমি চলে যাওয়ার পর তুমি আবার। এতটা ফালতু ছেলের জন্য আমি নিজের ক্ষতি নিজেই করব? কেন বলেন তো? এই না হলে কথা। তবে মনকে বোঝাতে পারি না জানেন, এতদিনের ভালোবাসা, আর ও গোপনে গোপনে এইসব করে বেড়ায়। তুমি যদি আরো আগে আমাকে তোমার বয়ফ্রেন্ড সম্পর্কে বলতে তাহলে এমন হতো না। তুমি তো বলতেই চাও না। ভাগ্য ভালো ছিল যে চাচি সবকিছু জানতো, নইলে তো কাজ হয়ে যেত। আজকে চাচি না থাকলে আমার জীবন। এখন সব বাদ দাও, আমি কি যেতে পারি? আপনি যান ভাইয়া, আপনাকে কষ্ট দিয়ে তো আর লাভ নাই। একবার বলো ভাইয়া, আরেকবার ডাকো তুই, এর থেকে ভালো দুলাভাই নাহলে জামাই বলে ডাকতে পারো। পরি আপুকে ফোন করবো নাকি? তোমার সাথে কথা বলাই সমস্যা, তুমি শুধু পরীর ভয় দেখো। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম। আসার সময় আন্টিকে বলে আসছি যেন রিয়ার দিকে একটু নজর রাখে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ পরীর বান্ধবীর সাথে দেখা। আমি পরীর বান্ধবীকে সালাম দিয়ে বললাম, ভালো আছেন আপু? এই তো ভালো আছি। তুমি কোথায় যাচ্ছ? এই তো আপু বাসায়। আপনার বাসা কি এদিকে নাকি? আমার বাসা একটু সামনে। আচ্ছা তুমি এখন বাসায় যাও কেমন, আমি আসি। আপু একটা কথা বলবো। পরীর বান্ধবী আবার দাঁড়িয়ে বলল, বল। আপনি তো পরীর সাথে সবসময় থাকেন, ও ভালো নাকি খারাপ আমি তো এটাও জানি না। না জেনে ওকে ভালোবাসতে শুরু করছি। কি করব বলেন? ও আমাকে একটুও সময় দেয় নাই যে ও সম্পর্কে সবকিছু জানবো। পরীর বান্ধবীর হাত চেপে ধরে বললাম, এখানে আমার কেউ নেই, আমি এতিম একটা ছেলে। আপনি আমার বড় বোনের মতো, আপনি কি আমার খারাপ চাইতে পারেন বলেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমাকে আগে ইনকাম করতে হবে, পরে অন্য চিন্তা। যদি আমার সাথে খারাপ কিছু হয় তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আপনি কি চান আপনার ছোট ভাইয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যায়? ওর সম্পর্কে আমাকে একটু হলেও বলেন, আপনি তো সবসময় ওর সাথে থাকেন। পরীর বান্ধবী আমার হাত ছাড়িয়ে বলল, তোমাকে পরীর সাথে প্রেম করতে কে বলেছে? আমি কি আর ইচ্ছে করে এসব করছি? জানেন তো ও কেমন। ইদানিং শুনছি পরীর প্রেমে নাকি তুমিও পড়েছো।
কি আর করবো বলেন, সবাই যেহেতু বলেও ভালো একটা মেয়ে। দেখো, আমি যা বলছি তুমি আবার এইসব কাউকে বলবে না, কারণ তুমি আমাকে ছোট ভাইয়ের দোহাই দিলে কি আর করব। তুমি হয়তো একটা কথা জানো না, পরি প্রেম ছাড়াও ওর বন্ধুদের সাথে অনেকবার রুম ডেট করেছে। ওকে এইসব বললে ও বলে এইসব তো সাধারণ একটা বিষয়, আর তাছাড়া ওরা তো আমাদের বন্ধু, ওর জন্য রুম ডেট করা কোনো বিষয় না। কিন্তু তুমি এইসবে কেন চড়াতে গেলে আমি এটাই বুঝলাম না। তবে আমি যে এইসব বলছি তুমি কাউকে কিছু বলবে না, কেমন, বুঝছো? আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেবো বলার ভাষা পাচ্ছি না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে আরেকটা কথা, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিও না, নইলে তুমি সমস্যায় পড়ে যাবে, কেমন? আমার সবচেয়ে বড় ভুল ওকে হ্যাঁ বলা। এখন আমি কি করবো আপু বলেন? কি আর করবে, নিজের সমস্যা নিজেকে মিটাতে হবে। তবে আরেকটা কথা, আপু বলেন। চলো হাঁটতে হাঁটতে বলি। চলেন, আমার বাসাও সামনে। সাইমনকে চিনো তুমি? সভাপতির ছেলেও। তুমি পরীকে ভালোবাসো বলে ও খুব কষ্ট পেয়েছে, আরও পরীকে এসব কথা বলেছে। পরী আবার কারো মনে কোনো কষ্ট নাকি দেয় না, আবারও তো আমাদের ক্লাসমেট, এর জন্য পরী ওকে বলেছে একদিন ওর সাথে থাকতে পারবে, পরে যেন ও ওর রাস্তা থেকে চলে যায়। তবে তুমি যদি ওকে হাতে নাতে ধরতে চাও তাহলে কালকে রাতে যেতে পারো, ওর বাসায় গেলে তুমি ওকে হাতে নাতে ধরতে পারবে। ও আমার বান্ধবী ঠিকই, তবে তোমাকে এইসব বলছি কারণ ওর বাবা মায়ের টাকা পয়সার অভাব নেই, কিন্তু তাই বলে ও তো তোমার জীবন নষ্ট করতে পারে না। আর তাছাড়া তুমি আমাকে বড় বোন বলছো। আপনাকে কিভাবে যে ধন্যবাদ দেবো আমার কাছে কোনো ভাষা নেই। তবে আপনাকে দাওয়াত দিলাম, আমার বাসায় একদিন যাবেন, আমি নিজ হাতে বিরিয়ানি বানিয়ে আপনাকে খাওয়াবো। তুমি রান্না করতে পারো নাকি? জি আপু। তাহলে যাবো না একদিন, দেখি সময় করে। আর আমি বারবার বলছি সাবধান, এইসব কথা কিন্তু পরীকে বলবে না। আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আবার আমি ওকে এসব কথা বলবো, কি মনে হয় আপনার? আচ্ছা তুমি থাকো তাহলে, আমি আসি, কেমন? আপু আপনার নামটা? অন্য একদিন বলবো, কেমন? এই কথা বলে পরীর বান্ধবী চলে গেল। ছি, পরী যে এতটা খারাপ আমি আগে জানতাম না। মাথা যেন কেমন একটা নেশা চেপে গেল। আমাকে অসহায় পেয়ে পরীটা কি ঠিক কাজ করলো? তবে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। পরীর বান্ধবী যদি আজকে আমি এসব জিজ্ঞেস না করতাম তাহলে আজকে আমার এসব জানা হতো না। একটা দোকানের সামনে গিয়ে এক প্যাকেট সিগারেট নিলাম। এসব কখনো খাওয়া হয় নাই, কিন্তু আজকে কেন জানি এসব খেতে মন চাইছে। সিগারেট নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে অল্প কিছু রান্না করলাম। রান্না শেষে ছাদের এক কোনায় বসে একটা সিগারেট ধরে নিলাম। সিগারেটের টান দিতে ইচ্ছে মতো কাশতে লাগলাম, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, তাও খেতে লাগলাম। তবে একটা জিনিস বুঝলাম, আমাকে এখন সব কিছু ছেড়ে দিয়ে টাকার উপর নজর দিতে হবে। এসব পড়ি রিয়ার পেছনে ঘুরে সময় নষ্ট করলে হবে না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো মেয়েদের পেছনে ঘোরা। তবে পরীকে আমি যদি না করতাম যে আমি ওকে ভালোবাসি না, তাহলে বেশ ভালোই হতো। মাথায় এখন কাজ করছে না, আমি কি করব। তবে এই মুহূর্তে আমি এটা বলতে পারি, পরীকে যে করে হলেও হোক আমাকে আটকাতে হবে। চুপচাপ মাথা নিচু করে একটার পর একটা সিগারেট খাচ্ছি। হঠাৎ পেছন থেকে কে জানি বললো, তা তোমাকে ওতে এর আগেও কোনোদিন সিগারেট খেতে দেখিনি। তাড়াতাড়ি সিগারেট নিচে ফেলে পেছনে তাকে দেখে আন্টি দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে বললাম, সরি আন্টি, মাঝে মধ্যে একটু খাওয়া হয়। আচ্ছা, সেদিনে আমার লাভ নেই। কি করো এখানে? কি আর করবো আন্টি, এই তো বসে আছি। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইবো, পরে আমাকে তুমি ফিরিয়ে দিবে না তো? কি যে বলেন আপনি আন্টি, আপনি আমাকে থাকার জায়গা দিয়েছেন আর আপনি কিছু বলবেন আমি রাখবো না, তা কি হতে পারে? শুনেছি রিয়া আগামী 1-2 দিনের ভেতর দেশের বাইরে চলে যাবে। কি বলছেন আপনি এসব আন্টি? বাবা, তাই তো শুনলাম। কি করব বলো, এত অল্প বয়স ওর সাথে এমন হবে আমরা কেউ ভাবতে পারি নাই। আমি কি ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো? না বাবা, তার দরকার নেই। ওর বাবা অসুস্থ, ও চলে গেলে কি হবে তাই চিন্তা করছে। আন্টি তাই তো। তবে ও গেলে আমরা আটকাবো না। রিয়া যাওয়ার আগে আমি কিছু একটা করব। যেমন আন্টি জানতে পারি কি? বলবো তো, তবে পরে। আর তুমি আমাকে হতাশ করবে না তো আবার? আমি আপনাকে কখনো কি হতাশ করেছি বলেন আন্টি? আমি জানি তুমি কত ভালো একটা ছেলে। ধন্যবাদ আন্টি। আচ্ছা, আমি আজকে বিরিয়ানি রান্না করেছি, কিছুক্ষণ পর চলে এসো, ঠিক আছে? ওকে আন্টি। আন্টি চলে যাওয়ার পর মনে মনে চিন্তা করছি, আন্টি আমার কাছে কি এমন চাইবে যে বললে আমি তাকে হতাশ না করি যেন। কিছুই তো মাথায় আসছে না। আর রিয়া বিদেশ চলে যাবে এর মানে তো আমি বুঝতেই পারছি না। রুমে গিয়ে গোসল করে দিলাম এক ঘুম। একেবারে রাতে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে পরীকে কল দিলাম। পরীকে কল দিলাম এজন্য ও যেন আমাকে কোনো কারণে সন্দেহ না করে। পরী কল ধরে বলল, বলো বেবি, কি খবর তোমার? এই তো আমি ভালো আছি, কিন্তু তোমার আশেপাশে কিছু যেন একটা শব্দ ভেসে আসছে।
আর বলো না, ওটা তো একটা বিড়াল। ও আচ্ছা, তাই বলো। তা কি করো এখন? এই তো ঘুম থেকে উঠলাম, আর তোমাকে একটা কথা বলার ছিল। বলো। বাবা মা আমার বিয়ের কথা বলেছে, আর আজকে ছেলে দেখতে গিয়েছে। কি করি বলো তো? মনে মনে বললাম, ইস, এটা হলে তো বেশ ভালোই হতো, আমি বেঁচে যেতাম। কি হলো, কথা বলো না কেন? দেখো, বাবা মা তোমাকে এত কষ্ট করে বড় করছে, আর আমাদের ভালোবাসা তো মাত্র 2 দিনের, কিছু হবে না। তোমার বাবা মা যা বলে তাই করো, কেমন? তুই এখন কোথায় আছোস? রেগে গেলা কেন? আমি আবার কি বললাম? আমাদের ভালোবাসা 2 দিনের না। তোরে আমি আগে সামনে পাই, পরে দেখ তোর কি অবস্থা করি। ওরে দেখো, আমি তো তোমাকে এই কথা বলতে চাই নাই। তুই কি বলবি আমি ভালো করে বুঝতে পেরেছি। তুই এখন আমাদের বাসায় আয়, নইলে তোর খবর আছে। কিন্তু পড়ি। আমি এত কথা শুনতে চাই না। তোরে আমি যেটা বললাম তাই কর, নইলে আমি তুলে নিয়ে আসবো তোরে। এই কথা বলে পরে ফোনটা কেটে দিল। মনে মনে বললাম, যাক শালা, এবার আবার কোন বিপদে পড়লাম। মনে হচ্ছে যেন নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। তাদের রবিনকে ফোন করে একটা ঠিকানা দিয়ে বললাম ওখানে আসতে। আমি বাসা থেকে বের হয়ে রিয়ার বাসার সামনে চলে গেলাম। কলিং বেল বাজতেই রিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে রিয়া বলল, কি রে তুই এখানে? রিয়া, এখন তুই কি করবি? কি আর করব, বসে বসে মুড়ি খাবো। আমার সাথে চল। এখন আবার কই নিয়ে যাবি আমাকে? আরে চল না। রিয়ার হাত ধরে বাসা থেকে বের করে বললাম, খুব বড় একটা বিপদে পড়ে গেছি রে। কি হয়েছে বল। তোর মুড ঠিক আছে তো? মুড ঠিক করার জন্য তো আগামীকাল দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছি। তোর মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলিস? কি আর করব, মারা তো আর যেতে পারবো না। এখন তোর কি হয়েছে বল। চল সামনে যাই, রবিন আসতেছে। আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই, এর ভিতরে তুই আবার আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসলি। তা মন মেজাজ ভালো করতে হলে কি গালে চুমু দিতে হবে? তোর সেই সাহস থাকলে দে দেখি। সাহস তো আছেই রে, কিন্তু ভয় করে। তুই যে কেমন ভীতু তা আমার থেকে আর কেউ ভালো জানে না। তোরে বলছে। আচ্ছা এখন বল, পরীর কি খবর? ও আমার 12টা বাজিয়ে দিয়েছে, তুই আমাকে বাঁচা। কি হয়েছে বলবি তো? আগে রবিন আসুক, পরে বলছি। আমি আর রিয়া নির্জন একটা মাঠে চলে গেলাম। এই তো দেখতে দেখতে রবিনও চলে আসলো। রবিন আসার পর বলল, কিরে, তুই তো দেখি আজকে রিয়াকে এখানেও নিয়ে আসলি। রিয়া রবিনের দিকে তাকিয়ে বলল, আপনি মিয়া তুলা ভাইয়ের নামে কলঙ্ক। শালির কি হয়েছে না হয়েছে এই খোঁজ খবর নেন না। রবিন রিয়ার মাথায় হাত দিয়ে বলল, তুই তো জানিস তোর বোন আমাকে কেমন প্যারা দেয়, সব সময় ওকে নিয়ে পড়ে থাকি। তাছাড়া তুই প্রেম করিস সুমনের সাথে, একদিন আমাকে বলতেছে যে দুলাভাই ছেলেটা ভালো নাকি মন্দ। এবার আমি বললাম, তাদের কথা রাখ তো বেটা, এখন আমি কি বলি শোন। রবিন আমার কাছে এসে বলল, তোর জন্যই তো এখানে আসা, কি হয়েছে বল। আমি এক এক করে পরির বান্ধবীর বলা সবগুলো কথা বললাম। সব শুনে রিয়া হাসতে হাসতে বলল, ভালোই হয়েছে, অন্যের খাওয়া সম্পত্তি এখন আপনি খাবেন। আমি চোখ বড় করে রিয়ার দিকে তাকিয়ে বললাম, তুই চুপ থাকতো, কাটা গায়ে নুনের ছেড়ে দিস না। এখন রবিন বল, আমি কি করব? তুই তাহলে পরীর সাথে সম্পর্ক শেষ করতে চাস? শেষ করতে চাই মানে ওর মুখটাও আমি দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুই পরীকে ফোন করে এখানে আসতে বল। ও তো কিছুক্ষণ আগে আমাকে হুমকি দিয়ে বললো ওর বাসা যেতে। রিয়া আমার ফোন নিয়ে বলল, ওর কত বড় কলিজা হয়েছে আমিও দেখব। নেন, ফোন করে এখানে আসতে বলেন, আমি পরে ওর সাথে দরকার হলে কথা বলে নেব। রবিন আর রিয়ার জোরাজোরির কারণে পরির নাম্বারে কল দিলাম। পরি ফোন ধরে বলল, আর কতক্ষণ লাগবে তোর এখানে আসতে? দেখ, আমার একটু সমস্যা হয়ে গেছে, আমি আসতে পারবো না। তোমাদের বাড়ির পেছনে যে একটা মাঠ আছে না, ওখানে আসো। রবিন আর আমি দাঁড়িয়ে আছি। তোরে আমি খাইছি, তুই ওখানে দাঁড়িয়ে থাকিস। যদি আমি এসে না পাই না, তাহলে তোর কি অবস্থা করি আজকে শুধু দেখিস। আমি ফোন রেখে দিয়ে রবিনকে বললাম, দেখ আমাকে কিভাবে হুমকি দেয়। আচ্ছা, আমি আজকে এখানে সবকিছু মিটমাট করে দিব, তুই কোনো চিন্তা করিস না। বুঝলাম। এখন রিয়ার বিষয়ে কিছু জানিস? কি? তো শালিকে জিজ্ঞেস কর। রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমার সম্পর্কে আবার নতুন করে কি জানবে ও? তুই যে কালকে বিদেশ চলে যাবি এটা বল। রবিন তো বোকার মতো রিয়ার দিকে তাকিয়ে বলল, লাদেন যা বললো তা কি সত্যি কথা? রিয়া কিছুক্ষণ চুপচাপ থেকে আমার দিকে তাকিয়ে বলল, এছাড়া আমার কোনো উপায় ছিল না।
এই জন্য দেশের বাহিরে চলে যাব। এখানে পড়ে থেকে তো আর ওর জন্য কষ্ট পেয়ে মারা যেতে পারবো না। তাই বলে রিয়া তুই... রবিন ভাইয়া, এই নিয়ে প্লিজ কোনো কথা বলবেন না, আমার খুব খারাপ লাগে। রিয়াকে আর রবিন এই বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে নাই, তবে এই টুকটাক বিষয়ে আমরা কথা বলতে লাগলাম। আর হঠাৎ করে পড়ে এসে আমার গালে ঠাস ঠাস করে ধরে চড় দিয়ে বললো, তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? রবিন এবার বলল, আরে পরি, দাঁড়াও দাঁড়াও, ওকে মরলে তুমি বিপদে পড়ে যাবে। তুমি লাদেনকে চেনো না, ও গোয়েন্দা সংস্থায় কাজ করে। আর তুমি ওর সাথে প্রেম করবে, ও কিছু জানবে না, এটা কিভাবে হয়? তুমি যে নিজে বন্ধুদের সাথে রুম শেয়ার করো, তার সব কিছু লাদেন জানে। আর কালকে যে তুমি সাইমনকে তোমার বাসায় দাওয়াত দিলে এবং কি কারণে দাওয়াত দিলে সব কিছু জানে ও। আরও সব কিছু জানবে না কেন? ও নিজেও তো একজন গোয়েন্দা। রবিনের কথা শুনে পরি 2 হাত পেছনে চলে গেল, আমার দিকে বুকার মতো তাকিয়ে আছে। আমি পরির দিকে তাকিয়ে বললাম, তুমি হয়তো সবার মনের সাথে খেলতে পারবে, কিন্তু আমার সাথে নয়। আমি জানি তুমি সারাদিন কি কি করে বেড়াও, কোথায় যাও আর না যাও। ভাবছিলাম তোমাকে ফাঁদে ফেলে আটকাবো, কিন্তু তুমি তো একটা মেয়ে, তোমার জীবন নষ্ট করে আমার কোনো লাভ নেই। এই জন্য তোমাকে আমি একটা সুযোগ দিলাম, সময় থাকতে ভালো হয়ে যাও আর আমার পিছনে একদম যেন না দেখি। পকেট থেকে পিস্তলটা বের করে পরির সামনে ধরে বললাম, এটা কি জানো তো, এটা আমি মাঝে মধ্যেই ব্যবহার করি, আর আমি চাই না এটা তোমার উপর আমি ব্যবহার করি। পরি কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে কাঁপছে। এবার আমি জোরে ধমক দিয়ে বললাম, আমি কি বলছি তোমার কানে যায় নাই নাকি? আমাকে হাত ব্যবহার করতে হবে, সব কিছু দেখাতে হবে? পরিবার মাথা নিচু করে বলল, সরি, তবে একটা কথা, তুমি এসব কিভাবে জানলে? তুমি যাদের সাথে এসব করেছো তাদের ফোনে তোমার ভিডিও আছে। তবে এখন তুমি কি করবে সেটা তোমার ইচ্ছে। আমি যেন দ্বিতীয়বার তোমাকে আমার সামনে না দেখি। রবিন বা রিয়ার কারো কোনো ক্ষতি যদি করার চেষ্টা করো, তাহলে তোমার বংশ আমি নির্বংশ করে দেবো, এটা মনে রেখো। এখন আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার মুখটাও দেখতে চাই না। কিন্তু এই মেয়ে, আমি তোরে যেতে বলছি না। পরি মাথা নিচু করে চুপচাপ চলে গেল। পরি যাওয়ার পর রবিন আমাকে জোরে ধরে বলল, তুই তো দেখি আমার থেকেও সুন্দর অভিনয় করলি, তোরে তো নোবেল পুরস্কার দেওয়ার দরকার। আমি হাসি দিয়ে বললাম, তুই যেহেতু বললি আমি একজন গোয়েন্দা, এজন্য একটু বেশি করে অভিনয় করলাম। কিন্তু পরি যদি আবার... আরে এত চিন্তা করিস না, কিছুই হবে না। আচ্ছা তুই রিয়াকে নিয়ে এখন বাসায় যা। রিয়া, আমি গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আল্লাহ হাফেজ। আর কালকে রাতে কিন্তু আসবেন, মনে থাকে যেন। রবিন দেখতে দেখতে আমাদের সামনে থেকে চলে গেল। রবিন যাওয়ার পর রিয়া বলল, এই, আপনি পিস্তল পেলেন কোথা থেকে? জীবনে চলার পথে কত ধরনের বিপদের মুখোমুখি হতে হয় জানো তুমি, এজন্য এটা রাখছি। তবে আজকে বলতে হবে, আপনি যেই একটা অভিনয় করলেন, সত্যি এর কোনো তুলনা হয় না। পরি আপু তো ভয় পেয়ে চলেই গেল। পরের হাত থেকে তো বেঁচে গেলাম, এটা বল। সে তো বেঁচে গেছেন, তবে আমার যে আজকে হাঁটতে কষ্ট হচ্ছে। কেন, বিকালে কিছু খাও নাই? আরে না, খাওয়ার সময় পেয়েছি, আপনি তো জোর করে ধরে নিয়ে এলেন। আচ্ছা আমি কোলে নেব কি তাহলে? আপনার সেই সাহস আছে বলে আমার তো মনে হয় না। আমি সাথে সাথে রিয়ার একটা হাত ধরে টান দিয়ে কোলে নিয়ে নিলাম রিয়াকে। আজকে তো আমার সাথে কেউ নেই, পরীকে তো বিদায় করে দিলাম। যদি একটা সুযোগ পাই আবার নতুন করে। রিয়া শুধু অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি হাঁটতে হাঁটতে বললাম, কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ভাবছি ভীতু একটা ছেলের হঠাৎ করে এত সাহস কি করে হলো। সাহস তো আমার অনেক আছে, তবে আমি এসব কাউকে দেখাই না। আজকে মনে হয় তুমি গোসল করো নাই, তোমার শরীরে কেমন গন্ধ করছে। রিয়া আমার মুখ ছোট করে একটা চট দিয়ে বললো, মিথ্যে কথা বলেন কেন? আপনি আমাকে নিয়ে আসার কিছুক্ষণ আগে গোসল করে আসলাম। আমি রিয়ার কথা শুনে হাসি দিয়ে বললাম, ও মা, তাই নাকি? তবে কেন জানি... আপনি আমাকে নিচে নামান তো। চুপ করো, এত কথা বলো কেন? তোমার নাকি হাঁটতে কষ্ট হচ্ছে, এজন্য কোলে নিলাম। রিয়ার কোনো কথা বলো না, চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে আছে। রিয়ার বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই রিয়ার চাচি এসে দরজা খুলে দিল। আমি আন্টির সামনে রিয়াকে নামিয়ে দিয়ে বললাম, আসলে হাঁটতে কষ্ট হচ্ছিল, সেজন্যই কোলে করে নিয়ে আসলাম। এই কথা বলে কোনো মতে রিয়াকে রেখে ওদের বাসা থেকে বের হয়ে আসলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর চিন্তা করছি, যদি এমন হতো রিয়া বিদেশ না গিয়ে আমাকে বিয়ে করতো, তাহলে খুব ভালো হতো। আমার পরির সাথে প্রেম না হয় রিয়ার সাথে প্রেম হতো, তাহলে আমি নিজেকে কতটাই না খুশি মনে করতাম। বাসায় গিয়ে হালকা পাতলা কিছু রান্না করে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে রিয়ার ডাকে উঠলাম, ওর কাগজপত্র নিয়ে এদিক সেদিক দৌড়তে দৌড়তে ওরা রাত হয়ে গেল। আজকে রিয়া দেশের বাইরে চলে যাবে ভাবতেই মনটা যেন খারাপ হয়ে যাচ্ছে। বাসায় এসে মাত্র বিছানার সাথে শরীর লাগালাম, তখন বাইরে থেকে আন্টি বললো,
লাদেন বাইরে এসো, আমার আর রিয়াদের বাসায় যেতে হবে। ও তো আবার কিছুক্ষণ পর চলে যাবে। আমি দরজা খুলে বললাম, চলেন। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আন্টি বলল, আমি কালকে কি বলেছিলাম মনে আছে তো? আন্টি মনে আছে, কিন্তু কেন এই কথা বললেন এটাই তো বুঝলাম না। আগে রিয়াদের বাসায় চলো, তারপর তোমাকে সবকিছু বুঝিয়ে দিব। রিয়াদের বাসায় গিয়ে দেখি রিয়ার বাবা মা বসে আছে। আমাকে দেখে রিয়ার বাবা রিয়াকে ডাক দিল। এবার রিয়ার চাচি বলা শুরু করলো, রিয়া, তুই আজকে দেশ ছেড়ে চলে যাবি? তবে যাওয়ার আগে তোর বাবা মাকে দেখার জন্য একটা মানুষ লাগবে। কখন আবার তোর বাবাই কি হয় কেউ জানে না। আবার রিয়া, তোর বাবা তিনি সব সময় চাইছেন মরার আগে তার মেয়ে জামাই দেখে যেতে। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রিয়া, তুই চলে যাওয়ার আগে তোরে আমি বিয়ে দিব। তবে আমি সব কিছু ঠিকঠাক করে রেখেছি। রিয়া, এখন শুধু তোর মতামত বাকি আছে। তোর বাবা মায়ের সাথে আমি এই বিষয়ে কথা বলেছি। রিয়া অবাক হয়ে বলল, এখন আমি দেশ ছেড়ে চলে যাব, আবার তোমরা নতুন করে কি শুরু করলে? দেখ রিয়া, তুই চলে যাবি ঠিকই, কিন্তু তোর বাবা মাকে দেখে রাখবে কে বল? এই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু চাচি আম্মা, ছেলেটা কে? এবার আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ছেলেটা আর কেউ নাই, আমাদের বাসার লাদেন। আর ওকে তো তুই খুব ভালো করেই চিনিস। আন্টির কথা শুনে আমি চোখ বড় করে আন্টির দিকে তাকালাম। আন্টি আমার তাকানো দেখে বলল, এভাবে তাকে কি দেখো? আমি বলেছিলাম না আমি তোমার কাছে কিছু চাইবো? তুমি নিজ মুখে বলেছো আমাকে হতাশ করবে না। আর আমি জানি আজকে তুমি আমাকে হতাশ করবে না। আমি এটাও জানি রিয়াকে তুমি মনে মনে অনেকটা পছন্দ করো, কিন্তু কখনো বলতে পারো নাই। সেদিন তুমি রবিনের সাথে কি কি কথা বলেছিলে সবগুলো আমার শোনা হয় নাই, তবে রিয়াকে যে তুমি পছন্দ করো এটা আমার শোনা হয়েছিল। আন্টির কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। মনে মনে বললাম, এ আবার কোন কাহিনী আন্টি করতে চাইছে? এবার আন্টি রিয়ার দিকে তাকিয়ে বলল, কিছুক্ষণ পর তুই চলে যাবি। এই দেখ, কাজীও চলে আসলো। তাড়াতাড়ি বল কি করবি। দেখ, লাদেন ছেলেটা খুব ভালো, তোরে কখনো ও ঠকাবে না। এখন শুধু তোর মতামত জানতে চাইছি। এবার রিয়ার বাবা ওকে বলল, মারে তুই চলে যাবি, আমাদের দেখার মতো কে থাকবে বল? তাছাড়া তো চাচি ভালো সিদ্ধান্ত নিয়েছে, আর বিশেষ করে ছেলেটাও তো আমাদের চিনে জানাই। রিয়া আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলল, তোমার যা ইচ্ছে তাই করো, তবে আমি দেশের বাহিরে যাব আজকেই। রিয়ার চাচি বলল, সে তুই যা পরে, তুই প্রতিষ্ঠিত হয়ে এসে জামাইয়ের সাথে দেখা করিস। কাজী সাহেব, আপনি তাড়াতাড়ি এখন ওদের বিয়ে পড়ান। কাজী আন্টির কথা মতো তাই করতে লাগলো। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মনে মনে বললাম, যা হচ্ছে বেশ ভালোই হচ্ছে, তবে বিয়ের পর আমি রিয়াকে কাছে পাবো না, এটা খুব দুঃখের বিষয়। কাজী যখন রিয়াকে কবুল বলতে বললো, তখন রিয়া আমাদেরকে একবার তাকিয়ে কবুল বলেই দিল। আমি মনে মনে বললাম, বউ যেহেতু পয়সি, একদিন হলে তো কাছে পাবো নাই, আর তাছাড়াও আমার কাছের একজন মানুষ। রিয়াকে বিয়ে করাটা আমার ভাগ্যের বিষয়। আমিও কাজের কথা মতো কবুল বলে দিলাম। আমাদের বিয়ের শেষে রিয়া বলল, আমাকে এখনই যেতে হবে, আমার কাছে বেশি সময় নেই। আমি রিয়ার সুটকেস নিয়ে বাসা থেকে বের হলাম। আগে থেকে গাড়ি দাঁড়ানো ছিল, সরাসরি গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় আমার সাথে রিয়া একটাও কথা বলে নাই, তবে ও যেন একটা ঘোরের মাঝেই আছে। আমি ভালো করেই বুঝতে পারছি রিয়া আমার সাথে বসেছে ঠিকই, কিন্তু আমরা কারো দিকে কেউ লজ্জায় টাকাতে পারছি না। আমাদের ধারণার বাইরে ছিল যে আজকে রিয়া আর আমার বিয়ে হঠাৎ করেই হয়ে যাবে। রিয়া কেন জানে আমি ওই বিষয়ে কল্পনাও করতে পারি নাই যে আজকে রিয়া আর আমার বিয়ে হবে। তবে রিয়াকে আমি পছন্দ করতাম, এই হিসাবে ভালোই হয়েছে। কিন্তু ও যে আজকে দেশ ছেড়ে চলে যাচ্ছে, ওর সাথে একটা কথাও বলতে বলছি না। মনটা কেমন জানি ছটফট ছটফট করছে। রিয়াকে কাছে পেয়েও মনে হচ্ছে যেন হারিয়ে ফেলছি। আমি জানি আমি রিয়ার সাথে এখন কোনো কথা বলতে পারবো না। হাত থেকে ঘড়িটা খুলে রিয়া হাতে চেপে দিয়ে শুধু বললাম, প্রতিটা মিনিট প্রতিটা সময় আমি তোমার জন্য অপেক্ষা করব। মানুষ বিয়ে তো আর এতগুলো করতে পারে না। দেখো আমার কি কপাল, নিজের বউকে কাছে পেয়েও যেন হারিয়ে ফেলেছি। হয়তো আমার জীবনটাই এমন, যাকে কাছে পাই তাকে খুব শীঘ্রই হারিয়ে ফেলি। রিয়া কোনো কথা বললো না, শুধু আমার দিকে একবার তাকে দেখলো। গাড়ি থেকে নেমে রিয়াকে নিয়ে সামনে হাঁটতে লাগলাম। যতটা সামনে যাচ্ছি তত যেন বুকটা 3 ইঞ্চি ফাঁক হয়ে কাঁপাকাঁপি করছে। রিয়া ভেতরে যাওয়ার সময় আমার দিকে একবারও তাকে দেখলো না। এটা দেখে মনটা আমার খুব খারাপ হয়ে গেল। দেখতে দেখতে রিয়া ভেতরে চলে গেল। আমি মাথা নিচু করে নিচে বসে গেলাম। কিছুক্ষণের মায়ায় পড়ে যেন কলিজাটা আমার ফেটে যাচ্ছে, চোখ থেকে আপনি আপনি পানি পড়ছে। আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল,
আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুই মাফ করে দিস। তাছাড়া আমার কিছু করার ছিল না রে। দেখ রিয়া, একদিন না একদিন ফিরে আসবে, তখন তো তুই ওকে বউ বলে ডাকতে পারবি। দেখিস ও তখন ওই শুধু তোর জন্যই ফিরে আসবে। আমি তোর জন্য রিয়ার মনের ভেতরে ভালোবাসা দেখতে পেয়েছি। আমি চোখের পানি মুছে বললাম, আমি রিয়ার জন্য অবশ্যই অপেক্ষা করব। তবে আন্টি, সত্যি একটা কথা বলে কি, রিয়াকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু রিয়াকে বিয়ে তো করলাম, তবে কাছে পেলাম না। রিয়ার আম্মু আমার পাশে দাঁড়িয়ে বলল, আমরা কি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা? আমি দাঁড়িয়ে রিয়ার বাবা মায়ের পায়ে সালাম করে বললাম, আপনারা কোনো অন্যায় করেন নাই, এটা আমার ভাগ্যে লেখা ছিল। গাড়িতে বসে বাসা দিকে রওনা দিলাম। এবার আন্টি আমাকে বলল, বাবা, একটা কথা বল। বলেন, আদেশ করেন। আজকে থেকে তো আপনি আমার কাছের কেউ হয়ে গেলেন। চাচি শাশুড়ি হাসি দিয়ে বলল, বাবা, সে তো হয়েই গেলাম, তবে আমি চাইছি তুমি কিছু একটা করো। দেখি কি করা যায়। শ্বশুর আব্বা বলল, জামাই বাবা, তুমি আজ থেকে আমাদের বাসায় থাকবে। এত বড় একটা বাসা আমাদের। তাছাড়া আমার যদি কিছু হয়ে যায়, তোমার শাশুড়ি আমাকে একা হাসপাতালে নিয়ে যেতে হবে না। আমি মাথা নিচু করে বললাম, শ্বশুর আব্বা, আমি ঘর জমি থাকতে চাই না, আমি যেখানে আছি সেখানেই থাকবো। এবার রিয়ার চাচি বলল, দেখ বাবা, তোকে বলেছি না রিয়ার বাসায় থাকতে, কিন্তু তোমার শ্বশুর অসুস্থ, আর তাছাড়া তুমি ছাড়া ওনাদের কেউ নাই। তুমি যদি বলো বাসাটা তোমার নামে লিখে দিব, তার একটাই মাত্র মেয়ে, আর তুমি তাদের একটা মাত্র মেয়ের জামাই। আমি এবার বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাব, তবে আমি নিজের ইচ্ছে মতো চলবো। আমাকে কেউ, আমার শ্বশুর আমাকে থামিয়ে বলল, তোমার মন যা চাই তাই করবে, আমরা জানি তুমি কখনো খারাপ কিছু করবে না। বাসার সামনে নেমে বললাম, আজকে তো অনেক রাত হয়ে গেছে, এখন আমি আমার বাসায় চলে যাই, সকালে সব কিছু নিয়ে চলে আসবো। এই কথা বলে আমি আমার বাসায় চলে গেলাম। রিয়ার চাচি শুধু বলল, একসময় তুমি ছিলে আমাদের বাসার ভাড়াটিয়া, আর এখন আমাদের ঘরের জামাই হয়ে গেলে। তবে তুমি অনেক ভালো একটা, আমি জানি। এমন করে বলবেন না, আর তাছাড়া হঠাৎ করে এসব হয়ে যাবে আমি নিজেও জানি না। কথা বলতে বলতে বাসায় এসে গেলাম। বাসায় এসেই মাথা বিছানার সাথে লাগিয়ে ঘুম দিলাম। এমনি অনেক রাত হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই রবিনকে কল দিলাম, কিন্তু শালা ফোন রিসিভ করছেই না। 3-4 বার কল দেওয়ার পর ফোন ধরলো, আর ফোন ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, কিরে, এত এত সকাল সকাল ফোন দিলি যে? আমাকে কি তুই ঘুমাতেও দিবি না? তোর জন্য কি এখনো সকাল আছে নাকি? 9টা বেজে গেছে তো, দেখলি? 9টা বাজে তো কি হয়েছে? আমার কি কোনো কাজ আছে বেটা? এই কথা শোনার জন্য তোরে আমি ফোন করি নাই। তুই ফ্রেশ হয়ে আমার বাসায় আয়, কিছু দরকারি কাজ আছে। ওমা, তোর আবার কি হলো? তোরে যেটা বললাম সেটা কর, এত কথা বলিস না তো। আচ্ছা ঠিক আছে, আর একটু ঘুমিয়ে নেই, পরে আসছি। তোরে বলছি তুই ফ্রেশ হয়ে আয়। মাঝে মধ্যে যে তোর কি হয় এটাই বুঝি না। আচ্ছা ঠিক আছে, আসছি। আমি ছাদের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে লাগলাম, আর চিন্তা করছি বিয়ে তো করেই ফেলছি, মাগার বউ তো আর কাছে নেই। আচ্ছা, রিয়া কি আবার আমার জন্য ফিরে আসবে? হয়তো আসবে, আবার যদি না আসে, না রিয়া অবশ্যই ফিরে আসবে, আমার জন্য হলেও আসবে। স্যার, আপনি কি ফ্রি আছেন নাকি? পিছনে তাকে দেখি মিতু আসছে। আমি মিতুকে দেখে বললাম, কি ব্যাপার, এত সকাল সকাল তুমি এখানে আসলে যে? এছাড়া কি করব বলেন? আপনি তো আমাকে এখন আর পড়াতে যান না। দেখো মিতু, আমি একটু সমস্যায় পড়ছি। সে কি সমস্যা তা আমি জানি না, তবে আপু বলল আপনি নাকি আমার আপুর সাথে ব্রেকআপ করেছেন। কেন এমন করলেন জানতে পারি কি কিছু? দেখো মিতু, পরি হয়তো তোমার বোন হতে পারে, কিন্তু সম্পর্কে তুমি ভালো করে কিছুই জানো না। আমি ওর সাথে একদিন ছিলাম, আর আমি জানি তোমার বোন কেমন মেয়ে, এজন্য ব্রেকআপ করেছি। আমি যদি এতই খারাপ হতাম তাহলে আগে আমাকে হ্যাঁ বললেন কেন? আমি চোখ তুলে পরির দিকে তাকিয়ে বললাম, তোমরা দুই বোন সকাল সকাল এখানে আসছো? আর পরি, আমি তোমাকে বলছি না আমি যেন তোমাকে দ্বিতীয়বার আমার সামনে না দেখি? পরি আমার পাশে দাঁড়িয়ে বললো, কি করবো বলো? প্রথম কারোর সাথে প্রেম করেছিলাম, সে ফিরিয়ে দিল। তুমি প্রেম করবে আমার সাথে আর রুম শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে? তুমি কি এখন এটা চাও আমি তোমার ছোট বোনের সামনে তোমার গোপন কথাগুলো ফাঁস করে দিই? এবার পরি বলল, তুমি খুব চালাক একটা ছেলে। আমি জানি তুমি কোনো গোয়েন্দা না, আর এটাও জানি এসব কথা তোমাকে আমার বান্ধবী বলেছে। তবে হ্যাঁ, ও যা বলেছে সব সত্যি কথা। ভাবছিলাম বিয়ের পর ভালো হয়ে যাব, কিন্তু তার আগেই তো সব কিছু শেষ হয়ে গেল। দেখো পরি, আমি চাই তুমি আমাকে কখনো বিরক্ত করো না। আমি একজন বিবাহিত পুরুষ, আর এই জন্য বলছি তুমি আমার কাছ থেকে দূরে থাকো। মিথ্যা কথা তো অনেক বলতে পারেন দেখি, হাত কত মিথ্যে কথা বলবেন?
আমি ফোনটা বের করে আমার আর রিয়ার বিয়ের ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বললাম, এখন তো বিশ্বাস হয়েছে? পরি তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, দেখো পরি, সব কিছু তো তোমাকে বলছি আমি, আর আমি আগে থেকে রিয়াকে পছন্দ করতাম, কিন্তু তোমার কারণে ওর সাথে আমার প্রেম হয়ে ওঠে নাই। এই কথায় আছে না, যার ভাগ্যে যেটা লেখা থাকে সে সেটাই পায়। আর আমি জানি ভালোবাসা সত্যি হলে কেউ আর পথে বাধা দিতে পারে না। এবার পরে আমার দিকে পিস্তল তাক করে বলল, আমি জানি আমি তোরে পাবো না, কিন্তু আমি পাবো না তো কি হয়েছে, তবে তারেও যে অন্য কারো হতে দিব না। তোরে খুন করে দরকার হলে আমি জেলে যাব, তা আমি তোরে অন্য কারো হতে দিব না। মিতু আমার সামনে দাঁড়িয়ে বলল, মারতে হলে আমাকে আগে মার আপু। আর স্যার খারাপ কথা কি বলছে? সেদিন আমি তোর পক্ষ নিয়েছিলাম, ভাবছিলাম তুই অনেক ভালো, কিন্তু তুই যে কি আর বলবো, তুই আমার নিজের বোন। তুই যদি এতই ভালো হতি তাহলে আমি তোর ভালোবাসা এনে দিতাম, কিন্তু তুই অন্য কারোর সাথে। দেখ আপু, আমি এসব বলতে পারবো না। আমার স্যার এখন আমার বান্ধবী রিয়ার হাজব্যান্ড, আবার তিনি আমাকেও পড়ায়। আমি বেঁচে থাকতে স্যারকে কিছুই হতে দিব না, কারণ আমি যে আমার স্যারকে কথা দিয়েছি। তুই প্লিজ এখান থেকে চলে যা। পরি পিস্তল নামিয়ে বলল, আমার বোনের জন্য বেঁচে গেলি, যা, তোরে ছেড়েই দিলাম। কপালে যা নেই তা বললে তো আর আসবে না। ভালো থাকিস। পরি ছাদ থেকে নেমে চলে যাচ্ছে। আমি পেছন থেকে বললাম, জানো পরি, ভালো মানুষের অনেক দাম। তুমি শুধু নিজেকে পরিবর্তন করে দেখো, তোমাকে ছেলেদের পেছনে ঘুরতে হবে না, বরং ছেলেটাই তোমার পেছনে ঘুরবে। পরি কোনো কথার উত্তর না দিয়েই চলে গেল। আমি মেয়েদেরকে ধন্যবাদ দিয়ে বললাম, তুমি যদি না থাকতে। আরে স্যার, আমি বলেছিলাম না আমি থাকতে আপনার কিছু হতে দিব না। তবে আপনি কি সত্যি? আমি সত্যি রিয়াকে বিয়ে করছি। তবে আপনি যে একা, রিয়া কোথায়? আমি মন খারাপ করে বললাম, ও কালকে দেশ ছেড়ে চলে গেছে, আর কালকে রাতে আমাদের বিয়ে হয়েছিল। কি বলেন এসব? যা বললাম সব সত্যি কথা। রিয়ার যেই ছেলের সাথে সম্পর্ক ছিল ও বেইমানি করেছে। এসব সহ্য করতে না পেরে ও বিদেশে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর তখন ওর চাচি বলল, বিদেশ যাবে তো যা, তবে যাওয়ার আগে বিয়ে করেই যা। আর এরপর বিয়ে। আপনি কি রিয়াকে? আমি এই জায়গায় প্রথম যেদিন আসছি সেই দিনে আমি রিয়ার প্রেমে পড়ছি, কিন্তু কখনো ওকে বলতে পারি নাই। আর তোমার বোন তো আমার সাথে জোর করছে, তবে একটু একটু আমিও ওকে পছন্দ করতাম। কিন্তু পরির বান্ধবীর সাথে আমার দেখা হয়, আর তার কাছ থেকে আমি সব কিছু জেনে ফেলি। আসলেই আমি যদি জানতাম আমার আপু এমন, তাহলে আপনাকে। থাক, এসব কথা এখন বাদ দাও। এখন বলো, তোমার কি খবর? আপনি তো আর আমাদের বাসায় পড়াতে যাবেন না, কাল থেকে আমি আসবো আপনার বাসায়। তাহলে তো ভালোই হবে, রিয়ার বান্ধবীদের সাথে তোমাকেও পড়াতে পারবো। তবে আমি এখন রিয়ার বাসায় চলে যাব। ওনারা খুব জোরাজোরি করে বললো, এত বড় একটা বাসা আমার শ্বশুরের, আর আমি এখানে থাকবো, এটা কি করে হয়? এই জন্য যাওয়াই লাগবে আর কি। ঠিকই তো বলছি নাকি? এই জন্যই তো যাবো। সাহায্য করা লাগবে নাকি? না না, তার কোনো দরকার নেই, রবিন আসবে। তাহলে আমি গেলাম স্যার। ঠিক আছে, ভালো থেকো। দেখতে দেখতে মিতুও চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর রবিন এসে বলল, কিরে তুই কি ঘুমাস? আমি শোয়া থেকে উঠে বললাম, তোর সেই কখন বলছে আসতে, আর তোর এখন আসার সময় হয়েছে হালা? আরে এত কথা বলিস না তো, কি হয়েছে এখন তাই বল। আমি এক এক করে কালকে রাতের সব কাহিনী বললাম। রবিন সব শুনে বলল, তাহলে তো ভালোই হয়েছে। আমি বলি, ভালো তো হয়েছে ঠিকই রে, কিন্তু এখন তো আমার কাছে আমার বউ নাই। আজকে আমার বাসর রাত ছিল, আর দেখ আমার কি কপাল। একটা পুতুল এনে দেব আজকে রাতের জন্য কি? আমি চোখ বড় করে বললাম, তুই আমার সাথে মজা করিস? থাক, বাদ দে। আর রিয়ার হয়তো মন খারাপ, এজন্য চলে গেছে। তুই চিন্তা করিস না, ও ফিরে আসবে। তবে তার আগে তুই প্রতিষ্ঠিত হয়ে নে, তাহলে ও অনেক অনেক খুশি হবে। কি করবো আমি, এটাই তো চিন্তা করছি। আমি তোর একটা আইডিয়া দিব। সবকিছু তো তোর উপর, তোরে বলছি কিছু একটা করে দিতে। দেখ, চাকরি করার দরকার নেই, তুই ব্যবসা কর। এত টাকা আমাকে কে দেবে বল? আমাদের বাজারে একটা রেস্টুরেন্ট আছে, ওটা নাকি কোনো কারণে বিক্রি করে দিবে। আর আমি ভাবছি ওটা আমি কিনে নেব। তাছাড়া আমার অ্যাকাউন্টে অনেক টাকা পড়ে আছে। আমি 4 ভাগের 3 ভাগ টাকা দিব, বাকি 1 ভাগ টাকা তুই দিবি। আর রেস্টুরেন্টের সমস্ত দায়িত্ব থাকবে তোর ওপর। তুই ওইটার দেখাশোনা করবি। যখন তোর টাকা হবে তখন তুই আমাকে সব টাকা দিয়ে পুরো রেস্টুরেন্ট কিনে নিবি আমার কাছ থেকে। কি বলিস, বুদ্ধিটা কি খারাপ হলো? আমি রবিনকে জোরে ধরে বললাম, তুই আমার আপন ভাই না হয়েও আমার জন্য এত কিছু করছিস, তোর আমি কি বলে যে ধন্যবাদ দেবো, এটার কোনো ভাষা নেই। তোরে তো আমি কোনো সাহায্য করছি না,
তোরে আমি একটা সুযোগ দিচ্ছি যেন তুই নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারিস। আমি অবশ্যই পারবো, তুই দেখিস। তবে রিয়া কি? তুই রিয়ার বিষয় নিয়ে চিন্তা করিস না। আমি জানি ও কতটা ভালো একটা মেয়ে। ও যদি এখানে ফিরে আসে শুধু তোর জন্যই ফিরে আসবে, দেখিস। তুই তো এটা জানিস না রবিন, আমার বাবা মা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। শুধু এই রিয়া আর আমার একটা ছোট বোন আছে, ওরা স্যার আমার আর কেউ আপন নয়। কি, তোর বাবা মা তোরে ত্যায্যপুত্র করে দিয়েছে? এর মানে কিছুই তো বুঝলাম না। তোরে অন্য একদিন বলবো, আজকে আমার মন ভালো নেই রে। তবে এইটুকু বলি, আমার নিজের বোন আমার সাথে বেইমানি করছে, এই জন্য আজকে আমি বাড়ি ছাড়া। মন খারাপ করিস না, দেখিস একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি জানি তোর মতো ভালো একটা ছেলে আর যাই করুক খারাপ কিছু করতে পারে না। অনেক অনেক ধন্যবাদ তোরে। এখন আমাকে একটু সাহায্য কর, এসব মালামাল নিয়ে শ্বশুর বাড়িতে যেতে হবে। এজন্য তুই আমাকে এখানে নিয়ে আসলি? না, এজন্যই তোরে সকাল সকাল এখানে ডেকে নিয়ে আসলাম। তুই স্যার আমার এখানে কি আছে বল? হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। চল, আমি তোরে সাহায্য করছি। রবিনের সাহায্যে সবকিছু শ্বশুর বাড়িতে নিয়ে গেলাম। রবিন বাসের সব জিনিসপত্র দিয়ে বলল, আমি এখন গেলাম, আর কালকে থেকে আমি আমার কাজকর্ম শুরু করব। তুই পরের দিন থেকে ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারিস। অনেক অনেক ধন্যবাদ তোরে। রবিন চলে যাওয়ার পর আমি শ্বশুর আব্বার কাছে গিয়ে বললাম, বাবা আমার রুমটা যদি একটু দেখে দিতেন। শ্বশুর আব্বা বলল, দেখো বাবা, তুমি আমার মেয়ের জামাই, আমি চাই তুই আজ থেকে রিয়ার রুমে থাক। কিন্তু দেখ রিয়া, তোমার বিয়ে করা বউ, আর তুমি বিশেষ করে আমার মেয়ের জামাই। রিয়া থাকলে তুমি বুঝি ওর রুমে থাকতে না? আচ্ছা ঠিক আছে বাবা। আমি সব কিছু নিয়ে রিয়ার রুমে গেলাম। পিছিয়ে একটা মেয়ে, আর দেখো রুমটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। সব কিছু ঠিকঠাক করতে করতে অনেকটাই সময় চলে গেল। বিকেলে শাশুড়িমার ডাকে ঘুম ভাঙলো। তিনি বলল, টেবিলে খাবার সাজিয়ে রাখা হয়েছে, আমি যেন খেয়ে নেই। আমি চুপচাপ গিয়ে শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসলাম। হঠাৎ শাশুড়িমা বলল, বাবা, তোমাকে কেমন যেন টেনশন টেনশন লাগছে, কিছু কি হয়েছে? আসলেই আম্মা, রবিন একটা রেস্টুরেন্ট কিনতে চাইছে। ও 4 ভাগের 3 ভাগ টাকা দেবে, আর বাকি 1 ভাগ আমাকে দিতে হবে। আর বিনিময়ে আমি ওর রেস্টুরেন্ট দেখাশোনা করব। রেস্টুরেন্ট থেকে যা আয় হবে ওর অর্ধেক আমার, অর্ধেক ওর। সব কিছু ঠিকঠাক আছে, আমার কাছে সব মিলিয়ে 50-এর মতো হবে। কিন্তু বাকিগুলো শ্বশুর আব্বা হাসি দিয়ে বলল, আরে এই কথা, আমি তোমাকে একটা চেক লিখে দেবো, ওখান থেকে তোমার যত ইচ্ছে তত টাকা তুলে নিতে পারো। না না বাবা, আমি আপনার টাকা নিতে পারবো না। আমি চাইছি নিজের টাকা দিয়ে। আরে আমার টাকা তোমার নিতে হবে না, তুমি এখন মনোযোগ দিয়ে ব্যবসা করো, পরে আমার টাকা আমাকে দিয়ে দেবে, কেমন? তাহলে ঠিক আছে। জামাই বাবা, তুমি আমার একমাত্র মেয়ের জামাই। আমরা এই সব সম্পত্তি আমার মেয়ের নামে হবে। ও সারা জীবন বসে থেকে এসব সম্পত্তি শেষ করতে পারবে না। ও আর ওর জামাই হলে তুমি। আমি এই কথা বলছি, এই জন্য সে তোমার কোনো কাজ করতে হবে না, তাই আমি বলছি। বাবা আমি নিজ পায়ে দাঁড়াতে চাই, তাই আমি চাই আমি কিছু করতেই আপনার মেয়ের সম্পত্তি ওর আছে, কিন্তু আমি এগুলো নেব না। আপনি যতদিন আসেন ততদিন খাবেন, পরেরটা পরে দেখা যাবে। হঠাৎ করে শাশুড়িমা কোথা থেকে এসে বলল, বাবা, রিয়া ফোন করেছে, ও তোমার সাথে নাকি কথা বলতে চায়, নাও আলাপ করো, ও লাইনে আছে। আমি খেতে খেতে বললাম, জানেন মা, যাদের আমি আপন ভাবি তারা আমাকে ছেড়ে দূরে চলে যায়। আমি মানুষটা অনেক খারাপ, মানে আমার বউ আমাকে একা রেখে এভাবে চলে যেত না। ওকে বলবেন আমি ওর সাথে কথা বলতে চাই না। ও যেদিন দেশে ফিরে আসবে সেদিন আমি কথা বলবো, এর আগে না। আর বলবেন যেই কারণে বিদেশে গিয়েছে সেটা যেন সফল হয়। খাবারের মাঝে পানি ঢেলে রুমের ভেতরে চলে গেলাম। রুমে গিয়ে চুপচাপ বসে থেকে কান্না করছি। রিয়া আমাকে একা রেখে যেতে পারলো। ও জানতো না ওকে ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। রিয়া সব কিছু জানতো, এরপরে আমাকে একা রেখে চলে গেল। রাতে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। বাবা বললো আমি রিয়ার সাথে কথা বলি নাই, এই জন্য ওনাকে অনেক কান্না করছে। কান্না করলে আমার কি, ও হয়তো কোনো ভুলের ভিতরেই ছিল। কিন্তু আমি তো ওকে আমার ভালোবাসা দিয়ে সব কিছু ঠিকঠাক করে নিতাম, কিন্তু আমাকে কিছু না বলে বিদেশে চলে গেল। সকালে টাকা নিয়ে রবিনের কাছে দিলাম। ও সমস্ত কাজকর্ম শেষ করে বলল, তুই কালকে থেকে রেস্টুরেন্টে বসবি, আর আগে যে কর্মচারী ছিল ওরাই থাকবে, শুধু তুই সব কিছু দেখাশোনা করবি। পরের দিন আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। দেখতে দেখতে আজকে 5 বছর হয়ে গেল। এই 5 বছরে আমি নিজেকে নিজেই অনেক পরিবর্তন করে ফেলেছি। রেস্টুরেন্ট সবটা আমার নামে করেও আরেকটা রেস্টুরেন্ট কিনে নিয়েছি। একটা আমি দেখাশোনা করি, আরেকটা চেনা পরিচিত এক বন্ধুকে দিয়েছি দেখার জন্য। এই 5 বছরে আমি রিয়ার সাথে একদিনও কথা বলি নাই। আমি তো ভুলে গেছি যে আমার বউ আছে কিনা। তবে পরি কারোর সাথে নাকি পালিয়ে গেছে, আর ফিরে আসেনি। আর রবিন ওর বাবার ব্যবসা দেখাশোনার জন্য বিদেশে চলে যায়, আমাকে একা রেখে। আজকে রেস্টুরেন্টে বসে আছি, হঠাৎ করে একজন কর্মচারী এসে বলল, স্যার, একজন ছেলে ঝগড়া করছে, আপনি গেলে ভালো হতো।
চোখে চশমাটা লাগিয়ে সামনে গেলাম, গিয়ে দেখি একটা ছেলে আর একটা মেয়ে ঝগড়া করছে। হয়তো ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, রেস্টুরেন্টের বিল দিতে পারছে না দেখে এমন করছে। ঝগড়ার এক পর্যায়ে ছেলেটা চাকু দিয়ে মেয়েটার মুখে আঘাত করতে চাইছিল, আর মেয়েটা ফিরতে গেলে আমার হাত অনেকটাই কেটে যায়। এই ঝামেলা একসময় আমার হাতের নাগালে বাইরে চলে যায়। এই জন্য আমি পুলিশ ডেকে ওদের ধরে দিলাম। এক কর্মচারী এসে বলল, স্যার আপনার হাত অনেকটাই কেটে গেছে, তাড়াতাড়ি হসপিটালে চলেন। আমাকে হাসপাতালে যেতে হবে, তুমি এই দিকটা একটু সামনে নিও কেমন, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে স্যার। আমি হাসপাতালে গিয়ে দেখি একজন ডাক্তারও নেই কেবিনে, সবাই নাকি একজন ইমার্জেন্সি রোগী নিয়ে বিজি। একজন নার্স এসে বলল, স্যার 1 মিনিট, বড় ম্যাম আজকে হাসপাতালে এসেছে, আপনি একটু বসেন, পরে তিনি আপনাকে দেখবেন। আমি হাতটা চেপে ধরে বসে আছি। কিছুক্ষণ পর নার্স এসে বলল, ম্যাডাম এখন ফ্রি আছে, আপনি তাড়াতাড়ি যান। আমি নার্সের কথা মতো ডাক্তারের কেবিনে চলে গেলাম। গিয়ে দেখি ডাক্তার কি যেন লেখালেখি করছে। তবে তিনি মাথা নিচু করে বলল, বলেন আপনার কি সমস্যা? জি ম্যাডাম, আমার হাতে চাকুর টান লেগেছে। যেই ডাক্তার আমার দিকে তাকালো আমি তখন বোকা হয়ে গেলাম। আমার চোখগুলো বড় বড় হয়ে গেল। যেই হাত দিয়ে অন্য একটা হাত চেপে ধরে আছে সেটা ছেড়ে দিলাম, আর আমার হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি বুঝতে পারিনি যে আজকে আমার সাথে এমন কিছু হবে। যে মেয়েটা ডাক্তারের পোশাকে এখানে বসে আছে সে আর কেউ না, এই মেয়েটা হলো আমার একমাত্র বউ রিয়া, যার জন্য আমি 5টা বছর ধরে অপেক্ষা করে আছি। চোখের পানি কোনো মতো মুছে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। রিয়া শুধু আমার মুখের উপর তাকিয়েছিল, ও কোনো কথা বলতে পারে নাই। হয়তো রিয়া আমাকে হাসপাতালে আশাই করে নাই। মনে শুধু একটা বিষয় চিন্তা করছি, রিয়া আমার সাথে এটা করতে পারলো। ও 5 বছর পর দেশে আসছে, অথচ আমাকে কিছুই বলে নাই। শরীরের রাগটা যেন কোনো মতেই কমাতে পারছি না। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সাওয়ালা মামা বলল, মামা আপনার হাত থেকে তো রক্ত পড়তেছে, হসপিটালে যাওয়া উচিত আপনার। না, তার আর দরকার নেই, আমি যেখানে বলছি তুমি আমাকে সেখানে নিয়ে যাও। বাসায় যাওয়ার পর শাশুড়ি মা আমার এই অবস্থা দেখে প্রায় তিনি কান্নাই করে দিলেন। তিনি আমাকে নিজের ছেলের মতো আদর করেন। আর আদর করবে না কেন, আমি তো ওনার মেয়ের জামাই। শাশুড়ি মা কোনো মতে আমার হাত ব্যান্ডেজ করে দিল, আর এর ভিতরেই রিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রিয়াকে দেখে তো রিয়ার মা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। আর এতদিন পর রিয়া বাসায় এসেছে, তার মা কান্না করবে না দেখে হতে পারে। রিয়াকে জড়িয়ে ধরে শাশুড়ি মার কি যে কান্না, আমি এসব দেখতে পারবো না বলে চুপচাপ রুমের ভেতরে চলে গেলাম। শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, আজকে আবার গরম পড়েছে মারাত্মক। শার্ট খুলে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেলাম। উপর থেকে টপ টপ করে পানি পড়ছে, আর আমি চিন্তা করছি রিয়া আগের থেকে কত সুন্দর হয়ে গেছে। কিন্তু আমার রিয়া আর আগে সেই পিচ্ছি রিয়া নয়, এখনো অনেক বড় হয়ে গেছে, আবার অনেকে ডাক্তারও হয়ে গেছে। এসব চিন্তা করে একটা মুচকে হাসি দিলাম। তবে মুহূর্তের ভেতরেই মনটা খারাপ হয়ে গেল, এটা ভেবে যে রিয়া আমাকে না বলেই দেশে আসছে। আমি ওর জন্য 5টা বছর ধরে অপেক্ষা করে আছি, আর ও আমাকে কিছু বললো না। মনটাকে কোনো মতে মানাতে পারছি না। গোসল শেষ করে টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হলাম। হঠাৎ করে মনে হলো যেন আমার পায়ের উপর কিছু একটা পড়েছে। নিচে তাকে দেখে আমার পায়ে কিছু পড়ে নাই, বরং রিয়া আমার পায়ের কাছে বসে আছে, আবার আমার পায়ে ওর হাত চেপে ধরেছে, যার কারণে আমি নড়তেও পারছি না। আমি শুধু বললাম, আপনার রুমে আমি এতদিন ছিলাম এজন্য সরি। আপনার বাবা বলেছিল দেখে এখানে ছিলাম, আর আপনি এখন আমার পা ছাড়েন, আমার অনেক কাজ আছে। রিয়া আমার এমন কথা শুনে কান্না করতে করতে বললো, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি হয়তো অনেক বড় ভুল করে ফেলেছি। কি করব বলো, দেশ ছাড়ার কিছুক্ষণ আগে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, তখন আমি কোনো কিছু চিন্তা করতে পারি না। যখন থেকে তুমি আমার সাথে ফোনে কথা বলো না, তখন আমার এতটা কষ্ট লাগে বলার বাহিরে। আজকে আমি এত বড় একজন ডাক্তার, কিন্তু দেখো আজও তোমার দেওয়া ঘড়িটা আমার হাতেই আছে। এই ঘড়ি দেখে আমার বান্ধবীরা বলে, এই পুরাতন একটা ঘড়ি তোর হাতে, অথচ তুমি এত বড় একটা ডাক্তার। কিন্তু ওরা তো জানে না ওটা আমার স্বামীর দেওয়া একমাত্র উপহার। আমার জীবনের থেকেও এটা অনেক বেশি। আমি জানি তোমার এই পৃথিবীতে কেউ নেই, শুধু আমি ছাড়া। এই জন্য আমি তোমার কাছে কোনো দিনই চলে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে আমি যেই জন্য দেশ ছাড়লাম সেটা করতে যেন সফল হই। আর আজকে থেকে আমি অনেক বড় একজন ডাক্তার। আমি ভাবছিলাম তোমাকে না বলে দেশে এসে তোমাকে বড় একটা সারপ্রাইজ দিব, কিন্তু তার হলো না। আমি ওই হাসপাতালে না গেলে একজন রোগী মারা যেত। আমার কারণে একজন রোগী মারা যাক, এটা আমি কখনোই চাই না। এই জন্য আমি দেশে ফিরেই হাসপাতালে চলে যাই। কিন্তু তোমাকে ওখানে দেখে আমি প্রায় বোকাই হয়ে গিয়েছিলাম। যখন দেখি তোমার হাত বেয়ে বেয়ে রক্ত পড়ছে, তখন যেন আমার কলিজায় আঘাত লাগলো। মন চাইছিল তোমাকে তখন ছুটে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করি।
আমি খুব খারাপ একজন স্ত্রী, খুব খারাপ। আমি দেশে আসছি, অথচ আমি আমার স্বামীকে কিচ্ছু বলি নাই। আমাকে তুমি শাস্তি দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আগে আমার সাথে কি হয়েছিল না হয়েছিল সেটা আমি জানি না, শুধু জানি মেয়েদের বিয়ে একবারই হয়, আর সেটা যার সাথেই হোক সে আমার স্বামী। আমার উচিত ছিল তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবেসে তোমাকে কাছে টেনে নেওয়া, কিন্তু আমি এটা পারলাম না। অনেক খারাপ মেয়ে আমি। রিয়ার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো যে রিয়াকে হাত দিয়ে টেনে তুলবো, তবে টুং করে ফোন বাজতে লাগলো। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বললাম, রাকিব বলো কি হয়েছে। রাকিব হলো আমার রেস্টুরেন্ট একজন বিশেষী কর্মচারী, আমি না থাকলেও আমার হয়েই দায়িত্ব পালন করে। ওরা আমাকে সব বুঝিয়ে দেয় যে আমি যাওয়ার পর রেস্টুরেন্টে কী কী হয়েছে। রাকিব শুধু বললো, স্যার আপনি একটু তাড়াতাড়ি রেস্টুরেন্টে আসেন, একটা মেয়ে তার পরিবার নিয়ে এসেছে, তারা সেই কখন থেকে বসে আছে, বলছে আপনার সাথে কথা না বলে যাবে না। তুমি কি ওদের চেনো নাকি? না স্যার, আমি ওদের চিনি না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে রিয়াকে সরিয়ে বললাম, আমাকে একটু ইমার্জেন্সি রেস্টুরেন্টে যেতে হবে, কি জানি একটা ঝামেলা হয়েছে। আর আপনি আমার জন্য চিন্তা করবেন না, এত দূর থেকে জার্নি করে এসেছেন, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেন, তাহলে খুব ভালো লাগবে। এই কথা বলে আমি রেডি হয়ে রেস্টুরেন্টের দিকে রওনা দিলাম। তবে রিয়াকে একা রেখে আসা আমার ঠিক হয় নাই, খুব খারাপ লাগছে এখন আমার নিজের কাছেই। কিন্তু এছাড়া আমি কী বা করবো। রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখি এক কোনো একটা টেবিলে একটা মেয়ে, একজন বয়স্ক পুরুষ আর মহিলার সাথে বসে আছে। আমি ভিতরে গিয়ে রাকিবকে বললাম, কী হয়েছে রাকিব? স্যার আপনি এসেছেন, আপনি গিয়ে দেখেন বরং ওনারা কি বলে। আচ্ছা আমি দেখছি, আর সব কিছু ঠিকঠাক আছে তো? জি স্যার, আপনি শুধু হিসাবটা বুঝে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি সেই টেবিলের সামনে গিয়ে মেয়েটার উদ্দেশ্য করে বললাম, আপু কোনো ঝামেলা হয়েছে কি, যার কারণে আপনারা এখানে বসে আছেন? যদি কোনো ঝামেলা হয়ে থাকে আমাকে বলতে পারেন, আমি এই রেস্টুরেন্টের মালিক। এবার মেয়েটা বললো, না কোনো ঝামেলা হয়নি, আমরা তো এখানে আপনার জন্য বসে আছি। আমি একটু অবাক হয়ে বললাম, আমার জন্য বসে আছেন, এর মানে বুঝলাম না। এবার বসে থাকা বয়স্ক আঙ্কেল বলল, আমি ওর বাবা আর উনি ওর আম্মু। আসলেই হয়েছে কি, এই রেস্টুরেন্টটা ছিল আমার ছোট ভাইয়ের, কিন্তু ও কোনো এক কারণে একটা বিক্রি করে দিয়েছে। তবে এটা আমার বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি। তুমি যদি কোনো কারণে এটা বিক্রি করো সবার আগে আমাকে জানাবে। তবে এইখানে আমি আরেকটা বিষয়ে কথা বলতে এসেছি। আমি চাই আমার মেয়েকে তুমি বিয়ে করো। আর আমি এই হিসাবে বলতে তো পারবো এটা আমার জামাইয়ের রেস্টুরেন্ট। মেয়েটার বাবার কথা শুনে আমি মেয়ের দিকে তাকালাম, দেখি মেয়েটার লজ্জায় মাথা নিচু করে দিল। মনে মনে বললাম, যাক বাবা, আমার রেস্টুরেন্টের ভিতরে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। রিয়া এসব জানতে পারলে আমি শেষ। মেয়েটার বাবা বলল, কি হলো বাবা, হঠাৎ করে এসব বলছি দেখে ঘাবড়ে গেছো? ঠিক আছে, তুমি সময় নিয়ে তোমার বাবা মাকে আমার বাসায় নিয়ে যাবে, কেমন? হঠাৎ আমার নজর পড়লো রেস্টুরেন্টের দরজার কাছে। মনে মনে বললাম, আজকে মনে হয় আমি শেষ, কারণ দরজার কাছে রিয়া দাঁড়িয়ে আছে, ও হয়তো সব কিছু শুনছে। আমার পিছনে পিছনে এখানেও চলে আসছে, কি যে এক বিপদে পড়লাম। আমি হাসি মুখে মেয়েটার বাবাকে বললাম, আপনারা হয়তো এটা জানেন না, আমার বউ আছে। আমার বউ এতদিন দেশের বাইরে ছিল, ওর পড়াশোনা করার জন্য দেশের বাইরে চলে যায়, আর আজকে ও ফিরে আসছে। ওই যে দেখেন দরজার কাছে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটাই আমার বউ। আমার কথা শুনে ওনারা দরজার দিকে তাকিয়ে হয়তো একটা শক খেলো। আমি রিয়াকে ডাক দিয়ে বললাম, রিয়া দিকে আসো। রিয়া আমার কথা শুনে আমার পাশে এসে দাঁড়ালো। আমি বললাম, এটাই হলো আমার বউ, আর এটা যদি আপনার বাবারা রেখে যাওয়ার সম্পত্তি হয়, হয়তো আপনিও এটা কিনতে চাইছেন। যেহেতু এখন আপনাদের টাকা হয়েছে, তবে আমি এটা বিক্রি করব না। আপনি চাইলে আমার সাথে শেয়ারে কাজ করতে পারেন, তবে এই বিষয়ে আমি পরে আলোচনা করব। আর বিয়ের বিষয়ে কি বলবো, আমার তো বউ আছে, সো আপনাদের কি করা উচিত তা তো জানেন। মেয়ের বাবা সহ সবাই দাঁড়িয়ে বললো, ধন্যবাদ আপনাকে, তবে আমি সরি। আগে যদি জানতাম আপনি বিবাহিতা তাহলে আমি বিয়ের কথা বলতাম না। আরে কোনো সমস্যা নেই, সরি বলতে হবে না। ওনারা আর কিছু না বলে লজ্জায় চুপচাপ চলে গেল। রিয়া আমার দিকে তাকিয়ে যে কিছু বলবে, তার আগে আমি রাকিবকে ডেকে বললাম, রাকিব তোমার ভাবি এটা, উনি সকাল থেকে কিছু খায় নাই, ভালো কিছু। আমি থামিয়ে রাকিব বলল, স্যার আপনাকে চিন্তা করতে হবে না, এতদিন পর ভাবি এসেছে, আমি আমাদের রেস্টুরেন্টের সব থেকে বেস্ট খাবারটা ভাবিকে দিব, দেখেন। আমি চুপচাপ গিয়ে আমার জায়গায় বসলাম। রিয়াও আমার পিছু পিছু এসে বলল, আপনি এখন বাসায় চলেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি টাকার হিসাব করতে করতে বললাম, যদি কিছু বলার থাকে এখানে বলতে পারেন, আমার অনেক কাজ আছে। রিয়া এবার একটু জোরে বলল, তুমি যদি এখন বাসায় না চলো, আমি আবার দেশের বাহিরে চলে যাব, আর আসবো না দেশে। আমি পরিস্থিতি সামাল দিতে রাকিবকে বললাম, রাকিব খাবারগুলো বাসায় পাঠিয়ে দিও, আজকে আমি আর আসবো না।
তোমার ভাবি খেপে গেছে। তাকে হাসি দিয়ে বললো, আচ্ছা ঠিক আছে স্যার। রিয়াকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। রাস্তায়ও একটা কথা বলে নাই। বাসে যাওয়ার পর আমাকে টেনে রুমের ভেতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। এদিকে শ্বশুর আব্বা আমাকে দেখে একটা হাসি দিয়ে আস্তে করে বলল, যাও বাবা, আজকে তোমার খবর আছে। রিয়া রুমের ভেতরে গিয়ে আমার হাতে একটা বেল দিয়ে ওর শরীর থেকে শাড়ির আঁচল নিচে ফেলে দেওয়ালে গিয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আমাকে বলল, আপনার না আমার উপর রাগ জমে আছে? নেন, আমাকে মেরে আপনি আপনার রাগ কন্ট্রোল করেন। তাও আপনি আমার উপরে রাগ করিয়েন না। এতদিন পর আমি দেশে আসছি, এখন যদি আমার ওপর থেকে আমার স্বামী মুখ ঘুরিয়ে নেয় তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি শুধু দেশে ফিরে আসছি আপনার জন্য। আমি তো আমার স্বামীর, আপনার জন্যই আমি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রিয়াকে টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোমাকে ছাড়া আমার কে আছে বলো? তোমাকে মেরে আমি বুঝি শাস্তিতে থাকতে পারবো? এই পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া আমার কেউ আপন নাই। রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললো, আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। আমি আপনাকে না বলে দেশে আসছি। রিয়ার মুখ তুলে চোখের পানি মুছে দিয়ে বললাম, কান্না করবেন না আপনি। আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয়। রিয়া আমার মুখে ইচ্ছে মতো চুমু দিতে লাগলো আর বলছে, এতদিন পর আপনাকে পেয়েছি, আমি আপনাকে খুব যত্ন করে রাখবো। কোথাও হারিয়ে যেতে দিব না আপনাকে। দেখিয়েন। হয়েছে পাগলে, আর চুমু দিতে হবে না। এখন বলো, কিছু খাও নাই কেন? রাখেন আপনার খাওয়া। আপনার হাত ঠিক আছে তো? এখন মোটামুটি ঠিক আছে। তোমার আম্মু ওষুধ লাগিয়ে দিয়েছে। আপনি খুব খারাপ জানেন? আমি রিয়াকে কোলে বসি বললাম, কেন আমি খুব খারাপ জানতে পারি? আমি ফোন দিলে আপনি আমার সাথে কথা বলেন না কেন? কি করব বলো, তোমার উপর আমার অনেক রাগ ছিল। আমাকে একা রেখে তুমি চলে গেলে। সরি, তখন আমি বুঝতে পারি নাই যে আমার কি করা উচিত ছিল। থাক, আর সরি বলতে হবে না ম্যাডাম। কিন্তু আপনি তো এখন আর আগের রিয়া নন। না, এখন আর আমি আগের রিয়া না। এখন আমি বড় হয়েছি আর একজন ডাক্তার, যে কিনা আপনার বউ। আগের দিনগুলোর কথা মনে আছে রিয়া? আমি আগে কোনো কিছু মনে রাখতে চাই না। এখন শুধু আমি আমার স্বামীকে ভালোবাসতে চাই। আমার মন প্রাণ জুড়ে একজন আছে, আর তিনি হলেন আমার হাজব্যান্ড। এই 5 বছরে আপনার জন্য অনেক ভালোবাসা জমিয়ে রাখছি, সবগুলো একসাথে প্রকাশ করব। এখন দেখিয়েন, আমার থেকে বেশি আপনাকে কেউ এত ভালোবাসতে পারবে না। দেখিয়েন। ও মা, তাই নাকি? কিন্তু একটা বিষয় বুঝলাম না, তুমি শাড়ি পরা কোথা থেকে শিখেছো? দেশ ছেড়ে যাওয়ার পর আমি শাড়ি পরা শিখছি, যেন সবাই আমাকে দেখে বলতে পারে আমার বিয়ে হয়েছে। এই দেখেন, আমার হাতে বালা আছে। আমার বুকে তো শুধু আপনার জন্য এত ভালোবাসা জমা আছে। আমার সব কিছু শুধু আপনার জন্য। আমি রিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, তোমার মতো একটা বউ পাবো এটা আমার ভাগ্যেই ছিল। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি জানো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? গো বলেন। আপনি নাকি আমাকে পছন্দ করতেন? তোমাকে যেদিন প্রথম দেখেছি তখন থেকেই। কিন্তু তুমি তো জানো পরির ভয়ে ওকে। ওই ডাইনি কথা বলবেন না আর। তবে আপনি আমাকে তখন বলেন নাই কেন? বললে কি আর তুমি বুঝে আমাকে বিয়ে করতে? আচ্ছা, এইসব ছাড়েন এখন। এখন বলেন, রেস্টুরেন্ট কি এটা আপনার? এটা আমার। আর বাজারে আরেকটা আছে। খুব কষ্ট করে নিজে এগুলো করেছি। এখন আমি আর আপনাকে কাজ করতেই দিব না। নিজের খেয়াল রাখবেন। দেখুন তো কতটা শুকিয়ে গেছেন, আর চোখে চশমা কেন? এটা তো স্টাইল করার জন্য পরি। দিয়ে চশমা সরিয়ে বললো, আজকে থেকে কোনো চশমা পরবেন না, ঠিক আছে? জি ম্যাডাম, আপনি যা বলবেন তাই। আর এখন যান, কিছু খেয়ে নিন, খাবার হয়তো এসে গেছে। আপনি আসেন, আমাকে আজকে খাইয়ে দিবেন। ঠিক আছে, আপনি গিয়ে বসেন, আমি কাপড় চেঞ্জ করে আসছি। আমি যদি আপনার কাপড় চেঞ্জ করিয়ে দিই, আপনার কোনো আপত্তি আছে? যাতে তুমি আমার সবকিছু, আমার অর্ধাঙ্গিনী তুমি, আবার তুমি আমার কাপড় চেঞ্জ করবে, এতে আমার আপত্তি হবে কিসের? রিয়া হাসি দিয়ে আমার কপালে চুমু দিয়ে বললো, আমি যেমন স্বামী চেয়েছিলাম তেমন পেয়েছি, আর কিছু লাগবে না আমার। রিয়া এটা বলে ওর নিজ হাতে আমাকে কাপড় চেঞ্জ করে দিতে দিতে বললো, আজ থেকে আমি আপনার সেবায় নিয়োজিত হলাম।
আপনার যখন যা দরকার হয় তখন আমাকে বলবেন, আমি এনে দিব। এখন চলেন। টেবিলে গিয়ে রিয়া আমার পাশে বসলো। শাশুড়ি মা সব খাবার টেবিলে গুছিয়ে বললো, রিয়া, আমাদের হাসপাতালে চলে আয়, তাহলে মানুষ একটু সুযোগ পাবে। আমার মেয়ে এখন বড় একজন ডাক্তার। রিয়া হাসি দিয়ে বলল, দেখি আম্মু, মাত্র তো দেশে আসলাম, দেখি কি হয়। খাবার শেষ করে আমি বললাম, রিয়া বাজারে রেস্টুরেন্ট অনেকদিন যাওয়া হয় না, তুমি থাকো, আমি একটু দেখে আসি। রিয়া বলল, না, আমিও যাব তোমার সাথে। অনেক দিন পর দেশে আসছি, আর তুমি আমার কাছ থেকে পালাতে চাইছো? আমি আমার শাড়ির আঁচল দিয়ে তোমাকে বেঁধে রাখবো। আমি হাসি দিয়ে বললাম, দেখুন আম্মা, আপনার মেয়ে কি বলে। শাশুড়ি মা বলল, ঠিকই তো বলেছে আমার মেয়ে, ও এতদিন পর আসছে আর তুমি শুধু কাজ নিয়ে বেঁচে থাকো। এত কাজ করে কি হবে? তবে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, একদিন আমার মেয়ে দেশে ছিল না, এটা অন্য হিসেব। এখন আমার মেয়ে দেশে আসছে, আমরাও বুড়ো হয়ে যাচ্ছি দিন দিন, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা নাতি গিফট করবে, এটাই আমাদের শেষ ইচ্ছে। আমি আমার কথা শুনে লজ্জায় চুপচাপ রুমে গেলাম। রিয়া আমার পেছনে এসে বলল, আম্মা কি বলেছে শুনলে তো? এসব পরে দেখা যাবে, এখন রেডি হয়ে চলো, তোমাকে আমার রেস্টুরেন্টগুলো দেখিয়ে আনে, আর মাঝে মধ্যে তুমি আমার পরিবর্তে গিয়ে হিসাবগুলো বুঝে আসবে। আচ্ছা ঠিক আছে গো, চলেন। সারাদিন রিয়াকে এদিক সেদিক নিয়ে ঘুরলাম আর আমার রেস্টুরেন্ট দেখালাম। রাতে খাবার খেয়ে রুমে গেলাম, বিছানায় বসে রিয়ার জন্য অপেক্ষা করছি। রিয়া কিছুক্ষণ এসে দরজা বন্ধ করে বলল, কি গো আমার প্রিয় জামাই, কি করো? কি আর করব, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও মা, আমার জন্য আবার কেন অপেক্ষা করছো? এতদিন যদি অপেক্ষা করতে পারি তাহলে কিছুক্ষণ কি অপেক্ষা করতে পারবো না? রিয়া আমার পাশে বসে আমার গলা জড়িয়ে ধরে বলল, আমি কি তোমাকে খুব কষ্ট দিয়েছি? অনেক কষ্ট দিয়েছো। আচ্ছা তুমি একটু বসো, আমার কিছু হিসাব করতে হবে, এমনি 2 দিন ধরে রেস্টুরেন্টে হিসাব করা হয় না। এত টাকা দিয়ে কি করবে? আমাদের কত টাকা আছে সেগুলো তো আমি নিজেই জানি না। ও মা, আমাদের কি ভবিষ্যৎ আছে না বলো? বুঝলাম না, তুমি কি বললে? আমি বলছি ম্যাডাম, আমাদের কি বাচ্চা হবে না? রিয়া হাসি দিয়ে বলল, ও তাই বলো, তাহলে চলো কাজ শুরু করি। আমি বিছানা থেকে একটা বালিশ আর একটা কম্বল নিয়ে নিচে নেমে বললাম, এতদিন আমি তোমার জন্য অপেক্ষা করছি না, আজকে তুমি করো, আমাকে অনেক শাস্তি দিয়েছো তুমি, এখন তোমার পালা। রিয়া হাসতে হাসতে বলল, ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমিও দেখব তুমি আমার কাছে না এসে কতক্ষণ থাকতে পারো। এই বলে রিয়া ওর শরীর থেকে শাড়ি খুলতে লাগলো। আমি কিছুতেই রিয়ার উপর থেকে চোখ সরাতে পারছি না। মনে মনে বললাম, শাস্তি কি আমি রিয়াকে দিচ্ছি নাকি রিয়া আমাকে শাস্তি দিচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। তোর আলুর মাথা পরে দেখা যাবে। লাফ দিয়ে বিছানায় উঠে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। রিয়া রেগে গিয়ে বলল, ছাড়ো বলছি, আমাকে আমাকে তুমি ছোবে না। এতদিন পর তোমার কাছে এসেছি, আমি কি আমার স্বামীর ভালোবাসা পাওয়ার যোগ্য নই? বিদেশ থেকে আমি একটা ছেলের সাথেও কথা বলি নাই, আমি জানি আমার জন্য আমার স্বামী যথেষ্ট। আর তুমি? এবার রিয়াকে আমার দিকে ফিরিয়ে ওর ঠোঁটে চুমু দিয়ে বললাম, আমি তো তোমার সাথে মজা করছি, এত রেগে যাও কেন? রাগ হবে না? তুমি শুধু আমার সাথে এমন করো। লাইট নিভিয়ে বললাম, তাহলে 2-3 রাউন্ড হয়ে যাক। এই, তোমার মতলব কি বলো তো? আমার মতলব কি একটু পর বুঝতে পারবে। এই, তুমি কি করতে চাইছো? কেন, তোমার মা বললো না আমরা যেন তাকে একটা নাতনি গিফট করি, আর এখন সেটাই করতে যাচ্ছি। না না বাবা, আমার ভয় করে। ধর, তোমার ভয় তোমার কাছে রাখো, পরে আর কি। লাইট নিভিয়ে স্বামী স্ত্রী যা করে আমরাও সেটা করতে মগ্ন হয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রিয়া পাশে নেই, হয়তো গোসল করতে গেছে। আমি ঘুম থেকে উঠে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে বলল, জান সাহেব গোসল করে আসেন। আচ্ছা গোসল না করলে কি হয় না এত ঠান্ডার মাঝে? রিয়া চোখ বড় বড় করে বলল, যেটা করতে করছি সেটা করুন, এত কথা বললেন কেন? কি আর করার, বউয়ের কথা তো আর ফেলা যায় না। গোসল করে বের হয়ে টেবিলে বসে নাস্তা করছি, হঠাৎ দরজা দিয়ে আমার চাচি শাশুড়ি ঢুকে বলল, রাদেন, আছো তুমি? জি আসি, আসেন নাস্তা করি একসাথে। সকাল সকাল তোমাকে একটা খবর দিতে এলাম। রাতে রনি কল করে বলেছে তোমার ছোট বোনের নাকি আজকে বিয়ে। তোমার ছোট বোন রনির কাছে অনেক কান্না করে বলেছে তোমাকে নাকি শেষবারের মতো দেখতে চায়,
আর তুমি যদি না যাও ও নাকি বিয়েই করবে না। এতদিন পর বাড়ির খবর শুনে মনটাই খারাপ হয়ে গেল। আমার পিচ্চি বোনের বিয়ে হয়ে যাচ্ছে আর আমি এখানে বসে নাস্তা করছি। খাবারের মাঝে পানি দিয়ে বললাম, রিয়া তাড়াতাড়ি আসো, আমাকে এখন যেতে হবে। রিয়া আমার কথা মতো পেছন পেছন চলে আসলো। রিয়া রুমে এসে বলল, তুমি তোমার ছোট বোনকে খুব ভালোবাসো না? আমার জীবনের চেয়েও বেশি। তবে একটা কথা, তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি ঠিকই, তুমি আমার বন্ধু রনি আর আমার ছোট বোন ছাড়া আর কারোর সাথে কোনো কথা বলবে না, এটা আমার আদেশ। জি জনাব, আপনি যা বলবেন আমি তাই করব। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আমি নিজেই আগে থেকে একজন ড্রাইভার রেখেছি, সে আবার আমার বডিগার্ড। এই এক ঢিলে দুই পাখি। রিয়া আর আমি পেছনে বসে ড্রাইভারকে বললাম, আমরা যেখানে যাচ্ছি ওখানে গেলে আমাদের কাছে কাউকে আসতে দেবে না, মনে থাকে যেন। ড্রাইভার শুধু বলল, জি স্যার। রিয়া আমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, রাতে তোমার জন্য ঘুমোতে পারি নাই, এখন একটু ঘুমিয়ে নেই আমি, পরে আমাকে ডেকে দিও কেমন? আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো। রিয়া আমাকে জোরে ধরে ঘুমিয়ে গেল। আমাদের গন্তব্যের জায়গায় যেতে যেতে প্রায় 3 ঘন্টার মতো লেগে গেল। রিয়াকে ডাক দিয়ে বললাম, রিয়া ওঠো, আমরা এসে গেছি। রিয়া উঠে বলল, ওই যে সামনে একটা বাড়ি সাজানো দেখা যাচ্ছে, ওইটাই কি? আর ড্রাইভার তুমি আরো সামনে যাও, কেউ কিছু বললে আমি দেখবো নি। ড্রাইভার আমার কথা মতো তাই কইলো। অনেকদিন পর নিজের বাসায় আসছি, বুকটা ধক ধক করে কাঁপতে লাগলো। যে এই বাসায় নিজের বোনের মিথ্যা অপরাধে চলে গেছিলাম, আজকে আবার সেখানে ফিরে আসছি। বাড়ির সামনে মাইক্রো গাড়ি ঢুকলো দেখে সবার নজর আমাদের দিকে পড়লো। আমি গাড়ি থেকে নেমে রিয়াকে হাত ধরে নামালাম। আর ড্রাইভার আমাদের পিছনে একটা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার আর রিয়ার মুখে মাস্ক থাকার কারণে কেউ আমাদের চিনতে পারলো না। হঠাৎ আমার সামনে আমার বাবা এসে বলল, আপনারা কারা, চিনতে পারলাম না তো। বাবাকে দেখে মন চাইলো একটু জোরে ধরে, কিন্তু তিনি তো আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। আমি বাবাকে কিছু না বলে রিয়ার হাত ধরে বিয়ের মঞ্চের সামনে চলে গেলাম। গিয়ে দেখি এক কোণে মিষ্টি চুপটি করে বসে আছে। আমি মাস্ক খুলে আস্তে করে ডাক দিলাম, মিষ্টি। মিষ্টি আমার দিকে তাকে দৌড়ে এসে আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি জানি তুই আসবি ভাইয়া, এটা আমার বিশ্বাস ছিল। আমি তোরে অনেক মিস করেছি, জানিস তুই আসবি বলেই আমি তোর জন্য অপেক্ষা করছি। আমি মিষ্টির চোখের পানি মুছে বললাম, এত কান্না করিস না, তোর বিয়ে আর আমি আসবো না, এটা কি হতে পারে? হঠাৎ কোথা থেকে রনি এসে আমার দিকে তাকে একটা হাসি দিয়ে বললো, আজকে অন্য এক লাদেনকে দেখলাম। মিষ্টিকে সেরে রনিকে জোরে ধরে বললাম, সব কিছু তোর জন্য, অনেক অনেক ধন্যবাদ তোরে। এতদিন পর ফিরে আসলি, এটাই অনেক রে। মিষ্টি আমার হাত ধরে বলল, ভাইয়া তোরে আমি কি বলছিলাম। আমি মিষ্টির কথা শুনে হাসি দিয়ে রিয়াকে দেখিয়ে বললাম, এটা তোর ভাবি। মিষ্টি রিয়ার কাছে গিয়ে বলল, ভাবি আপনি ভালো আছেন? রিয়া মিষ্টিকে বুকে জোরে ধরে বলল, অনেক ভালো আছি। হঠাৎ আম্মু কান্না করতে করতে আমার দিকে আসতে লাগলো। আমি তার আগেই জোরে চিৎকার দিয়ে বললাম, আমি এখানে কারো কোনো সন্তান না, আমাকে এই বাসার সবাই ত্যায্যপুত্র করে দিয়েছে। এখানে শুধু আমি আমার বোনের জন্য আসছি, সাবধান কেউ আমার কাছে আসবেন না। আমার কথা শুনে আম্মু জায়গায় দাঁড়িয়ে গেল আর কান্না করতে করতে বলতে লাগলো, বাবা আমাদের তুই মাফ করে দে, আমরা ভুল করে ফেলেছি। আমি মিষ্টিকে বললাম, সবাই কি সত্যি জেনে গেছে? মিষ্টি বলল, ভাই রূপা আপু সব বলে দিয়েছে, আর ও এখন বাসায় থাকে, কেউ ওকে আর বিয়ে করে না। আর পাভেল তো এখনো জেলেই আছে ওর ভাইকে মারার জন্য। হঠাৎ করে ভিড়ের ভেতর থেকে রূপা আপু আমার সামনে আসলো। এতদিন পর বড় বোনকে দেখে একটু মায়া লাগলো। নিজের চেহারার কি অবস্থা করছে, আগে কত সুন্দর ছিল আর এখন কি হয়েছে। হয়তো ও আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু ও তো আমার বড় বোন। রূপা আপু যে আমার সামনে আসবে, তখন রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, আপনার জন্য আমার স্বামী অপমানিত হয়ে এই বাসা থেকে বের হয়েছে, এখন আবার আসছেন? আমি থাকতে কখনোই এইসব হতে দিব না। আপনার অপবিত্র হাতে আমার স্বামীকে ছুঁয়ে পবিত্রতা নষ্ট করবেন না। রূপা আপু কান্না করতে করতে নিচে বসে বলল, আমাকে মাফ করে দে ভাই, আমি তখন বুঝতে পারি নাই আমি কার সাথে কি করছি। আমি এতটাই খারাপ মেয়ে যে কিনা তার ছোট ভাইয়ের সাথে। আমি রিয়াকে সরিয়ে রূপা আপুকে তুলে বললাম, আমাকে অপমানিত করে বাসা থেকে বের করলি, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু তোর এমন অবস্থা কেন? আমি আমার পাপের সাজা ভোগ করছি। আমি কলম বের করে রূপা আপুর হাতে একটা চেক লিখে দিয়ে বললাম, এখানে 50 লাখ টাকা আছে, এগুলো আমি তোরে দিয়ে গেলাম। তোর এমন অবস্থা দেখে আমি সহ্য করতে পারি নাই, নিজের খেয়াল রাখিস, আর পারলে আমার জন্য একটু দোয়া করিস। তোর এই ভাই এতটাও খারাপ না যে তার বোনের দিকে নজর দেবে না কখনো। রূপা আপু আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলল,
আমাকে তুই মাফ করে দে, আমি ভুল করেছি। আমার তোর উপর কোনো অভিযোগ নেই, শুধু বলবো ভালো থাকিস। রূপা আপুকে ছেড়ে দিয়ে বললাম, কেউ কাউকে মনে আঘাত দিয়ে ভালো থাকতে পারে না রে। বলেছিলাম না একদিন ঠিকই বুঝবি, তবে সেটা সময় হারিয়ে। আমি মিষ্টির সামনে গিয়ে একটা চাবি দিয়ে বললাম, এটা তোর গিফট, আর কিছুক্ষণ পর গাড়িটাও চলে আসবে। এখন বল তুই খুশি তো? অনেক অনেক খুশি, কিন্তু তুই মা বাবার সাথে? এখানে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, শুধু তোর জন্য এখানে আসলাম। যেই বাবা আমার কাছে আসতে চাইলো তখন আমার বডিগার্ড ওনাকে আটকে দিল। আমি দূর থেকে শুধু বললাম, ওই দিন আমিও সবার কাছে এইভাবেই বলেছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে নাই। দরকার নেই আমার কাউকে, আমি আমার বউকে নিয়ে সারা জীবন পার করে দেবো। মিষ্টি আসি রে। ভাইয়া তুই আম্মুর সাথে? আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুই বলছিস দেখে আমি এখানে আসছি, এখন গেলাম। ভাইয়া তুই আজকে থেকে যা, তুই দরকার হলে আমার জামাইয়ের বাড়িতে থাকবি। আগে তোর বিয়ে হোক, পরে সময় করে একদিন আসবো, কেমন? মিষ্টির হাতে ফোন নাম্বার দিয়ে বললাম, এটা আমার ফোন নাম্বার, দরকার হলে কল করিস, কেমন? এই কথা বলে রিয়াকে নিয়ে আমি গাড়িতে উঠলাম। বাবা মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। সেদিন আমিও এমন করে কান্না করছিলাম, কিন্তু সবাই আমার উপর থেকে মুখ ফিরে নিল। আমার মনে থাকবে সারা জীবন। রনিকে ডাক দিয়ে বললাম, গাড়িতে ওঠ, তোর সাথে কিছু কথা আছে। রনি গাড়িতে উঠে সামনে বসে বলল, তোর সাথে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। আর রিয়া, তোর বিয়ে হয়েছে, আমাকে তো বললি না। রিয়া বলল, তুমি আমাদের বাসায় যাও, যে তোমাকে বলবো। রনি বলল, তো লাদেন, এখন কি চলে যাবি? আমি রনিকে বললাম, তুই আমাকে অনেক সাহায্য করছিস, এখন বল তোর কি লাগবে? আমার কিছু লাগবে না, আমার একটা মেয়ে আছে, তুই গেলে খুশি হতো। রিয়া কিছু টাকা রনির হাতে দিয়ে বলল, তোমার জন্য আমার হাজবেন্ড আজ প্রতিষ্ঠিত ভাইয়া, এগুলো রাখো, আর আমাদের বাসায় যাবেন একদিন। রনি গাড়ি থেকে নেমে বলল, অবশ্যই যাব, দেখি। তবে লাদেন, তুই তোর বাবা মায়ের সাথে কথা বলতি। তুই আমাকে এই বিষয়ে কিছু বলিস না, ওনারা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে, যেটা আমার সারা জীবন মনে থাকবে। রনি চলে যাওয়ার পর আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। হঠাৎ রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই তুমি কান্না করছো কেন? আমি রিয়াকে জোরে ধরে বললাম, বাবা মার সামনে থাকার পরেও আমি ওনাদের কাছে যেতে পারলাম না। কান্না করো না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর আমি আমার শাশুড়ি মায়ের কাছে আমাদের বাড়ির ঠিকানা দিয়ে এসেছি, বলছি বিয়ে শেষ হলে যেন ওনারা সবাই আসে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, ওরে বাটপার, তুমি এটা করতে ওখানে গেছিলে? তুমি তো সব কিছু পেয়ে গেলে, আমার বুঝি শ্বশুর শাশুড়ি দরকার নেই? আমি রিয়াকে জোরে ধরে বললাম, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো বলার বাইরে। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। কান্না করতে করতে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন, নেন পানি দিয়ে মুখ পরিষ্কার করেন। কেন, আমার চেহারা খারাপ হলে তুমি বুঝি আমাকে ছেড়ে চলে যাবে? রিয়া আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, আপনি যেমন হন না কেন, আমি সব সময় আপনার পাশে আছি। এই পিচ্চি বউ কখনো আপনাকে একা রেখে যাবে না। আমি রিয়াকে আমার বুকের সাথে শক্ত করে ধরে ধরে একটা মুচকে হাসি দিলাম। মনে মনে বললাম, আজকে আমি সব হারিয়ে জন্য সবকিছু আবার নতুন করে ফিরে পেয়েছি। এই রিয়াই হলো আমার সব কিছু। এমন ভালোবাসা কয়জনের কপালে জোটে? ভালোবাসা সুন্দর, তবে সেটা যদি সঠিক মানুষটাকে পাওয়া যায়। আমিও হয়তো পেয়েছি। সুখের একটা সংসারের অপেক্ষায় এখন আমি জানি না সামনে কি হয়। এখানেই এই গল্পের ইতি টানলাম, এখন লম্বা করে আর লাভ নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।